তাহলে আমরা যেহেতু এখানে সবাই লোগো ডিজাইন ক্লাসে আসছি, মানে হচ্ছে গিয়ে যে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ বা অন্যান্য যে সফটওয়্যার গুলো আছে এর সম্পর্কে মোটামুটি ধারণা জানি। অনেকেই আছি মার্কেট প্লেসে কাজ করতেছি অলরেডি, একজন ফ্রিল্যান্সার। হ্যাঁ, মার্কেট প্লেস থেকে আর্নিংও আমি করতেছি। আবার এখানে অনেকে আছেন যে এখনো কোনো আর্নিং শুরু করতে পারেননি, টুকটাক কাজ জানেন টুকিটাকি, কিন্তু এখন শুরু করতে পারেননি। এরকম অনেকে আছেন যারা কাজ শিখতে আসছে লোগো ডিজাইনটা কিংবা লোগো ডিজাইনের জন্য স্পেশালিস্ট হওয়ার একটা চিন্তাধারা নিয়ে আপনারা এই গ্রুপে জয়েন হয়েছেন। তো আপনাদের জন্য শুভকামনা যে আপনারা যেন ভালো একটা পর্যায়ে যেতে পারেন। আমাদের সহযোগিতা হোক, আপনার নিজের সহযোগিতায় হোক, আপনি সবার মানে একটা একটা স্তরে পৌঁছান যেখানে আপনার ডিজাইন দেখলে 10,000 ডিজাইনটাকে চুজ করবে এরকম একটা ক্রিয়েটিভিটি নিয়ে আপনি সামনের দিকে আগাইতে পারেন, এই দোয়া করি আমরা। আমরা যারা মেন্টর আছি অবশ্যই আমাদের প্রাপ্তি এটাই যে আপনারা যখন একটা ভালো পর্যায়ে যে ভালো কোনো ডিজাইনের মাধ্যমে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন, সাথে আমাদের আসলে বড় পাওনার কিছু নাই, ঠিক আছে। আর আজকে আমরা যে ক্লাসটায় উপস্থিত হয়েছি এটা হচ্ছে ইলাস্ট্রেটর বেসিক যে টুলগুলো আছে এগুলো অনেকেই জানেন। অনেকেই দেখা যাচ্ছে কি যে আপনারা বেসিক টুল সম্পর্কে খুব ভালো জানেন। দেখা যাচ্ছে টুকিটাকি আপনাদের সমস্যা আছে, যার সমস্যা আছে তার সমাধান আজকে হলো ইনশাল্লাহ। আর আমাদের ক্লাস শেষে তো প্রশ্ন থাকবেই, যেখানে কারো কিছু জানার থাকলে আপনারা বলবেন, সেটাও দেখাবো ইনশাল্লাহ। তার ভিতরে আমরা বেসিক কিছু জিনিস নিয়ে একটু আলোচনা করব এবং সেখান থেকে আহ, শেষ করব। তো আজকের ক্লাসটা হয় ইম্পর্টেন্ট না, আবার কিছু কিছু কারো কারোর জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা বেসিক কিছু জানবো, এই কারণে এই ক্লাসে উপস্থিত হয়েছি যে অনেকের দেখা যাচ্ছে খুব এক্সপার্ট ডিজাইনার, বাট বেসিক কিছু জিনিস হচ্ছে আমরা অনেক সময় জানি না, তাই না? এই জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি যে এর ভিতরে আমাদের যে মডিউলটা আছে মডিউলের ভিতরে কিন্তু বেসিক পার্ট আমরা একটা রাখছি, যদিও এটা খুব প্রয়োজন ছিল না, তারপরেও আমরা রাখছি। কারণ কি, এই বেসিকের যে কাজগুলো সেইগুলো আমাদের প্রত্যেকটা লোগো ডিজাইনের যখন আমরা রিপ্রেজেন্ট করব বা দেখাবো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা টুলেরই একটা কাজ আমরা দেখতে পাবো, হ্যাঁ, বা আমাদের কাজে লাগে। তো ঠিক আছে, মোটামুটি জানি, হ্যাঁ ঠিক আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা আমাদের কিছু সমস্যার সমাধান হতেও পারে, আবার দেখা যাচ্ছে আমরা নতুন কিছু শিখতেও পারি, হ্যাঁ, আবার কারো দেখা যাচ্ছে জানা আছে বাট এটাকে এইভাবে না ওইভাবে ব্যবহার করতে হয়, এরকম একটা বিষয়। এখন একই সফটওয়্যার, একই টুল, একই প্রোগ্রাম, তারপরে হচ্ছে একই আর্টবোর্ড, কিন্তু আমাদের মাথা কিন্তু এক একজনের এক এক রকম। অর্থাৎ আপনার মাথা থেকে যে ডিজাইন গুলো আসবে আমার মাথা থেকে সেগুলো আসবে না বা আসতেও পারে, এটাই স্বাভাবিক। কারণ কি দেখেন, এখন যারা লোগো নিয়ে টুকটাক কাজ করতেছেন আগে থেকেই, কন্টেস্ট করেন বা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করেন, যারা কন্টেস্ট করেন তারা ভালো বুঝতে পারবেন যে লোগো ডিজাইনটা আসলে কি জিনিস এবং কিভাবে সমস্ত পার্টিসিপেন্টের মধ্যে দিয়ে আপনাকে ওটাকে উইন হতে হয়। কিছু কিছু লজিক আছে যেখানে দেখা যাচ্ছে খুবই বিশ্রী বা খুবই খারাপ একটা ডিজাইন উইন হয় কিছু কিছু সময়ের ক্ষেত্রে, আবার কিছু কিছু সময়ের ক্ষেত্রে দেখবেন যে এমন ডিজাইন উইন হয় যে আসলেই প্রশংসনীয় বা প্রশংসার যোগ্য। হ্যাঁ, সেই সেই যে প্রোফাইলটা যে আসলেই প্রশংসনীয় বা প্রশংসার যোগ্য, তার প্রোফাইলটা আপনারা সবসময় ফেভারিটিতে রেখে দিবেন, সেভে রেখে দিবেন। কারণ সে যখন উইন হবে তার, দেখবেন উইন করার ডিজাইনটা যখন আর কি রিভিউ পাবে, ফাইনাল রিভিউ পাবে, তখন তার ডিজাইনটা কিন্তু এখানে ডিসপ্লে হয়। সেটা ফ্রিল্যান্সারে হোক, 99 ডিজাইনে হোক, বা ডিজাইন ক্রাউড হোক, যেটাই হোক, যতগুলো কন্টেস্ট মার্কেট আছে, দেখবেন যে তার প্রোফাইলে পোর্টফোলিও হিসাবে ওটাকে আহ, মানে রিপ্রেজেন্ট করা হয়, মানে পোর্টফোলিও হিসাবে ওটাকে দিয়ে দেওয়া হয়, মানে মার্কেট প্লেস থেকে দিয়ে দেয়। তার থেকে আপনারা কিন্তু ডিজাইন আইডিয়া বা ইন্সপাইরেশনটা নিতে পারবেন। একজন লোগো ডিজাইনারকে সব সময়ের জন্য ক্রিয়েটিভ ওয়েতে চলতে হয়, ইউনিক ওয়েতে চলতে হয়। আমরা অ্যাজ এ ডিজাইনার সবসময়ের জন্য মনে রাখবো আমরা একজন ডিজাইনার, ঠিক আছে, বাট আমরা আমাদের ডিজাইন কিন্তু সেল করি না ক্লায়েন্টের কাছে, আমরা আমাদের মেধাকে সেল করি। আপনি যদি বলেন যে না আমি ডিজাইন সেল করি, তাহলে আপনি ভুলের জগতে আছেন। কারণ আমরা কখনোই ডিজাইন সেল করি না, আমরা আমাদের মগজকে সেল করি, আমরা আমাদের মেধাকে সেল করি। কারণ দেখেন, আপনি যদি বলেন যে আমি একটা ডিজাইন সেল করি, তাহলে আপনি ভুল করবেন এই কারণে যে গুগলে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডিজাইন ওখানে আছে, যেখান থেকে আপনি একটা ডিজাইন করে একই রকম ডিজাইন করে কিন্তু আপনি ওটাকে প্রেজেন্ট করতে পারেন। বাট ওইটা কিন্তু আপনার মগজ সেল হলো না বা ওইটা কেউ কিনবেও না, কারণ ওটা তো অনলাইনে অ্যাভেলেবেল আছে, ওটা আপনার কাছ থেকে কিনবে কেন?
তাহলে এত শত কোটি ডিজাইনের ভিতর থেকে আপনার ডিজাইনটা কেন কিনবে? তার কারণ হচ্ছে আপনার মেধা। আপনি যদি একটা ডিজাইনকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তার আহ, যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেইগুলো পড়ে ভালো করে বুঝে আপনি যদি তার অনুযায়ী ডিজাইনটাকে রিপ্রেজেন্ট করতে পারেন, তাহলে অবশ্যই সে ওই ডিজাইনটাকে পছন্দ করবে, এবং আপনার ডিজাইনটার দাম তখন অন্যান্য শত কোটি ডিজাইনের থেকে আলাদা হয়ে যাবে। আপনার ডিজাইন কোনো কন্টেস্টে মনে করেন $10 বা $15 আপনি উইন হয়েছেন, কিন্তু সেইখানে আপনি হয়তো মন খারাপ করতে পারেন যে হয়তো $15 কাজ ছিল এই জন্য আমি উইন হয়েছি, বা আমার ডিজাইনটা অতি নগণ্য এই কারণে হয়তো কম ডলারে উইন হয়েছে না। আপনার আপনার যদি কোনো কন্টেস্ট উইন হন তাহলে বুঝতে পারবেন যে আপনার ভিতরে কিছু ক্রিয়েটিভিটি আছে, যার দরুন আপনি কিন্তু আপনার কন্টেস্টে উইন হয়েছেন। আর যারা লোগো ডিজাইন এক্সপার্ট হতে চান তাদের ক্ষেত্রে কিন্তু কন্টেস্টের কোনো বিকল্প নাই। আপনাদের প্রথম কয়েক বছর কন্টেস্ট করতে হবে প্রচুর পরিমাণে, তাতে উইন হন আর না হন। মানে রেগুলারলি যেমন রুটিন করে আমরা ভাত খাই, ঘুমাই, ঠিক এরকম রুটিন করে আপনাদের কিন্তু কন্টেস্ট দিতে হবে, তাতে আপনি উইন হন আর না হন। কারণ কি দেখেন, আপনি যদি ডেইলি 2টা করে কন্টেস্ট করেন, সাবমিট করেন, তাহলে কিন্তু 2টা ক্লায়েন্টের প্রজেক্টের রিকোয়ারমেন্ট আপনি পড়তেছেন। আর এর ক্ষেত্রে কি হচ্ছে, এর ক্ষেত্রে আপনার যদি ইংলিশে কিছু দুর্বলতা থেকে থাকে, ওই পড়তে পড়তে দুর্বলতাটাও তখন একটা স্ট্রং লেভেলে চলে যায়। হ্যাঁ, এজন্য যখন কোনো ক্লায়েন্টের ডাইরেক্ট ক্লায়েন্টের সাথে যখন কাজ করবেন, এই কন্টেস্ট অনেকগুলো করার পরে দেখবেন কি ওই ডাইরেক্ট ক্লায়েন্টের সাথে কথা বলতে আপনার মানে একেবারে সিম্পলি আপনি সবকিছু বুঝতেছেন, তার সাথে কথা বলতেছেন, এবং তার প্রয়োজনীয় তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি তার ডিজাইনটা তাকে তাকে রিপ্রেজেন্ট করতে পারতেছেন এবং ফাইনালি তাকে ডেলিভারি করতে পারতেছেন। এই একটা সুবিধা আছে। হ্যাঁ, তো আমরা একটু সফটওয়্যারের দিকে যাই, অনেক কথা বললাম। সফটওয়্যারে এই যে ডান বা সাইডে যে আমরা টুলটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে টুল বার। এটা হচ্ছে টুল বার, আর উপরের যেগুলো সেগুলো তো আমরা সবাই জানি, অপশন বার, তারপরে হচ্ছে মেইন বার। হ্যাঁ, মেনু বার, অপশন বার, এরপরে হচ্ছে টুল বার। এই টুল বারে যতগুলো টুল আছে প্রত্যেকটা টুলের কিছু না কিছু কাজ আমরা করে থাকি, তবে কিছু কিছু টুল আছে যেখান থেকে আমাদের দেখা যাচ্ছে কাজের ক্ষেত্রে কোনো দিনও লাগেনি। এরকমও অনেক টুল আছে, দেখা যাচ্ছে 10-12 বছর ধরে কাজ করতেছি, এমন এমন অনেক টুল আছে যে টুলের কাজ এখনো পর্যন্ত আমাদের ধরাই লাগেনি এই ক্যারিয়ারে। হ্যাঁ, এরকম অনেক টুল আছে। আবার কিছু কিছু টুল আছে মানে প্রতিটা ক্ষেত্রেই আপনাদের লাগতেছে, প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপে আপনাকে সেই টুলটা ইউজ করতেছে। তার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ টুল কিন্তু মুভ টুলটা, সিলেকশন টুলটা, সরি। এই সিলেকশন টুলটাকে আবার ফটোশপে বলা হয় মুভ টুল। হ্যাঁ, তো এখানে এই জন্য হয়তো কথা স্লিপিং হতে পারে, এই কারণে এটা হচ্ছে সিলেকশন টুল। এই সিলেকশন টুলটা আপনার সব ক্ষেত্রেই লাগবে। আপনার যে কোনো ডিজাইন করেন, লোগো ডিজাইন করেন, আপনি ব্যানার ডিজাইন করেন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করেন, যাই করেন না কেন আপনার এই সিলেকশন টুলটা অবশ্যই লাগবে। ডিরেক্ট সিলেকশন টুলটা মাঝে মধ্যে কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়, কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয় না। এটা তো আপনারা খুব ভালো করেই জানেন। যদি কোনো শেপ নিয়ে আমরা কাজ করি, ডিরেক্ট সিলেকশন দিয়ে যে কোনো একটা স্পেসিফিক পার্টকে আমরা বিভিন্ন আকৃতিতে এটা আমরা নিতে পারি। হ্যাঁ, এটা তো আপনারা সবাই জানেন। তো তারপরেও একটু দেখাই এই কারণে যে যেহেতু এখানে অনেকে বেসিকটা নাও জানতে পারেন, যার কারণে আমি একটু দেখাই। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি যে কোনো পার্টকে কিন্তু আপনার মন মতো করে এটাকে সাজাইতে পারেন। হ্যাঁ, যে কোনো একটা শেপে মানে আকৃতিতে আপনি সাজাইতে পারেন। আর এই ডিরেক্ট সিলেকশন টুলটা যখন আপনি কোনো কাজে আহ, খাটাবেন বা কোনো একটা শেপ ক্রিয়েটের ক্ষেত্রে আপনি এটাকে ইউজ করবেন, তখন কিন্তু দেখবেন যে এর এর ভিতরেও অনেক কিছু আছে যেটা আপনি অনেক সময় জানেন না। দেখা যাচ্ছে হঠাৎ করে প্র্যাকটিসের ক্ষেত্রে আপনি যে কোনো একটা শেপ করার একটা প্র্যাকটিস করতেছেন, হুট করে আপনার একটা মাথায় একটা শেপের আইডিয়া চলে আসলো যে না, আমি তো প্র্যাকটিস করতে করতে এক আইডিয়া পাইছিলাম, এই আইডিয়াটা তো ওই ক্লায়েন্টের যে চাহিদা ছিল সেই চাহিদা অনুযায়ী হয়েছিল, বা এইরকমই একটা চেয়েছিল, তাহলে আমি এইটাকে একটা মানে হাতিয়ার হিসেবে বা ঢাল হিসেবে এটাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এরকম হতে পারে। এই জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, আপনাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সেটা হোক ছোট, সেটা হোক যতই বেসিক, আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনার মাথা থেকে অনেক কিছুই বের হবে। হ্যাঁ, তাহলে ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক পার্টকে ট্রান্সফর্ম করার জন্য আপনি কিন্তু এটাকে ডিরেক্ট সিলেকশন টুলটাকে ব্যবহার করতে পারেন। সেটা হতে পারে রেক্টেঙ্গুলার টুল, বা হচ্ছে রেক্টেঙ্গুলার টুলের ক্ষেত্রে, রেক্টেঙ্গুলার রাউন্ড টুলের ক্ষেত্রে, ইলিপস টুলের ক্ষেত্রে, পলিগনাল টুলের ক্ষেত্রে। ইলিপস টুলের ক্ষেত্রে যদি আমি শিপ চেপে ধরে স্কোয়ার আকারের যদি কোনো আহ, আমি শেপ নিতে চাই, এটা তো আপনারা সবাই জানেন যে যখন আমরা একটা ইলিপস টুল নিব, নেওয়ার পরে যখন শিপ চেপে ধরে এটাকে ড্রাগ করব, তখন হচ্ছে স্কোয়ার মানে 4 কর্নারে সমানভাবে এটা ছোট বড় হবে। আর যদি শিপটা ছেড়ে দিই তাহলে আমরা ডিম আকৃতির বা অন্য কোনো যে কোনো আকৃতিতে আমরা এই শেপটাকে এটাকে নিতে পারবো। হ্যাঁ, মানে ফ্রি ট্রান্সফর্ম হয়ে গেল।
এখানে আমরা যে কোনো স্টাইলের যে কোনো আকৃতিতে আমরা এটাকে শেপকে রিপ্রেজেন্ট করতে পারবো। এটা শুধুমাত্র যে ইলিপস টুলের ক্ষেত্রে তা না, আমরা এখানে প্রত্যেকটা টুলের ক্ষেত্রে এই একই রকম ফ্রি ট্রান্সফর্ম হিসেবে ইউজ করতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, মানে যে যেরকম ইচ্ছা আমি সেরকম করতে পারবো। তো এটা হচ্ছে শুধুমাত্র যদি শিফট ছেড়ে দেন, আর যদি শিফট চেপে ধরেন তাহলে কি হবে, যতটুকুই নেবেন স্কোয়ার আকৃতিতে এটা তৈরি হবে। অথবা আবার দেখেন, সবসময় যে স্কোয়ার আকৃতি বা চার কোণে সমানভাবে আহ মানে শেপটা ড্রাগ হবে এরকম না। মনে করেন এখান থেকে আপনি হচ্ছে গিয়ে একটা রেক্টেঙ্গুলার শেপ নিলেন। শেপ নেওয়ার পরে এখন আপনি যদি শিফট চেপে ধরে এরকম টান দেন, তাহলে কিন্তু এই রেক্টেঙ্গুলার শেপ অনুযায়ী ওটা সমান আকারে বড় ছোট হবে। এটা কিন্তু আর স্কোয়ার হচ্ছে না। ওকে, এটা কিন্তু সবসময়ের জন্য মাথায় রাখতে হবে। এরপরে মনে করেন এখানে যখন আমি ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার ক্ষেত্রে এখানে কিছু আসবে না। রাইট বাটন ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো পার্ট আমরা দেখতে পাবো। তো আমরা আগে চলে গেছিলাম, আমরা আগে প্রথমে ছিলাম হচ্ছে সিলেকশন টুলে। সিলেকশন টুলের পরে আমরা দেখালাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এখন এই ডিরেক্ট সিলেকশন টুলের ক্ষেত্রে যদি আমরা মনে করেন যে ইলিপস টুলের কোনো একটা পার্টকে আমরা ভিতরে নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু খুব সহজেই এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে আমরা নিয়ে আসতে পারি। এটা কিন্তু আবার সিলেকশন টুলের ক্ষেত্রে হবে না। সিলেকশন টুলের ক্ষেত্রে কিন্তু এটা ফ্রি ট্রান্সফর্ম হবে, অথবা যদি শিফট চেপে ধরি সমান আকৃতির ছোট বড় হবে। তাহলে ডিরেক্ট সিলেকশন টুলের ক্ষেত্রে আমরা দেখেন কত কাজগুলো করতে পারি। এবার এইখান থেকে যে হ্যান্ডেলারটা আমরা দেখতে পাচ্ছি, হ্যান্ডেলারটাকে দিয়ে কিন্তু আমরা বিভিন্ন আকৃতি বা শেপ এখানে দিতে পারি, যেগুলো দেখা যাচ্ছে আমরা কখনো কল্পনাও করিনি। অথচ সেই ধরনের শেপ কিন্তু আমরা এখানে আর্ট করে ফেলতে পারতেছি শুধুমাত্র প্র্যাকটিসের জন্য। এটা যদি প্র্যাকটিস না হতো তাহলে কিন্তু এই ধরনের শেপ আপনার কখনোই মাথায় আসতো না। আর এই যে প্র্যাকটিসটা করতেছেন, এই প্র্যাকটিসটা দেখা যাচ্ছে নেক্সট কোনো প্রজেক্টের ক্ষেত্রে, নেক্সট কোনো কাজের ক্ষেত্রে আপনার এটা কাজে লেগে গেল। যে না, আমি তো ওই রকম প্র্যাকটিস করার সময় এরকম একটা শেপ তৈরি করেছিলাম, বাট এইখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী শেপটা আমার কিন্তু কাজে দিচ্ছে। ওকে, তো আমরা দেখলাম হচ্ছে সিলেকশন টুল, এরপরে দেখলাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এবং এই দুইটা টুলের ক্ষেত্রে দেখাতে যে আমরা কিন্তু বেশ কিছু টুলও এখানে ইউজ করে ফেলছি। এরপরে যেটা আছে ম্যাজিক ওয়ান টুল। এই ম্যাজিক ওয়ান টুলের ক্ষেত্রে হচ্ছে সবাই কম বেশি পরিচিতি আমরা আছি, আবার অনেকেই পরিচিত না। তো যারা পরিচিত আছে তারা তো জানি, আর যারা পরিচিত নাই তারা একটু এখন আমরা জানবো যে এটার আসলে কাজগুলো কি। এটার কাজটা অনেকভাবে আমরা করতে পারি, তবে এটা আমরা অনেকটা আমরা ওই যে আই ড্রপার টুল দিয়ে আমরা যখন কালার সিলেকশন করি যেরকম, ঠিক ওইভাবে আমরা বিভিন্ন কালারকে সিলেক্ট করে আলাদা শেপকে বা যে কোনো শেপকে আমরা আলাদাভাবে কালারের মাধ্যমে মানে সিলেক্ট করতে পারি। হ্যাঁ, সাপোজ মনে করেন এখানে আমরা রেক্টেঙ্গুলার টুলের একটা শেপ নিলাম, এরপরে রাউন্ড রেক্টেঙ্গুলার টুলের আর একটা শেপ নিলাম, এরপরে ইলিপস টুলের একটা শেপ নিলাম, এরপরে পলিগনাল টুলের আর একটা শেপ নিলাম। এই যে এরকম, সরি এটা বড় হয়ে গেছে, একটু ছোট নিই। এরপরে এটাকে আমরা বিভিন্ন ধরনের রেখে এরপরে অল্টার প্রেস করে, অল্টার প্রেস করে সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় অল্টার প্রেস করে আমরা এখানে আরো একটা দুইটা করে শেপ নিচ্ছি। আমি কিন্তু অল্টার প্রেস করে করে শেপ ডুপ্লিকেট করতেছি। হ্যাঁ, অল্টার প্রেস করে যখন আমরা এটাকে ড্রাগ করব তখন এটা কি ডুপ্লিকেট হয়ে যাবে। এই যে দেখেন কপি হয়ে যাচ্ছে। তো কপি হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে অল্টার প্রেস করে ধরে রাখছি এই জন্য। হ্যাঁ, এইখানে আমি একটা বিভিন্ন কালার দিব। দেখেন মনে করেন এখানে কোনোটা রেড দিচ্ছি, রেড দুইটা তিনটাই দিব। আবার ব্লু দিচ্ছি, এটাও দুইটা তিনটাই দিব। তারপরে এখানে দিব গ্রিন, এটাও দুইটাই দিলাম। আর এইখানে দেব হচ্ছে, তো এইখানে যখন আমরা দেখলাম যে বিভিন্ন শেপের বিভিন্ন কালারে আছে, দেখেন যে একই শেপের যে একই একই রকম কালার তা কিন্তু না, বিভিন্ন শেপের একই কালার থাকতে পারে, আবার একই শেপের বিভিন্ন কালার এখানে থাকতে পারে। তো এটাকে যখন আমরা ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে সিলেকশন করব, তাহলে কিভাবে করব দেখেন। এই ম্যাজিক ওয়াল টুল দিয়ে আমি চাচ্ছি যে লাল যতগুলো শেপ আছে, সেটা যেই শেপই হোক না কেন, আমি সেটা একবারে সিলেক্ট করব। কিভাবে দেখেন, যে কোনো একটা সিলেক্ট করব, বাকি যত লাল ছিল, এখানে যদি হাজার হাজার কোটি কোটি লাল শেপ থাকে তাও সেটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন আমি একটু দেখাই, সিলেকশন টুল দিয়ে অল্টার প্রেস করে আমি আরো অনেকগুলো নিচ্ছি লালগুলো। আবার এখানে একটা মজার বিষয় আছে যে আমি যদি এই শেপটাকে প্রেস করে অল্টার প্রেস করে আমি শিফট চেপে ধরে এই যে সামনে বরাবর, যদি আমি সামনে বরাবর বা উপর উপর বরাবর বা নিচে বরাবর, যদি আমি লেফট সাইড রাইট সাইড আপ অ্যান্ড ডাউন এই সাইড গুলোতে আমি যদি কোনো শেপকে সামনের দিকে আগায় নিতে চাই ডুপ্লিকেট করে, যেমন অল্টার প্রেস করে আমি এই শিফট চেপে ধরে সামনের দিকে গেলাম, তাহলে একেবারে স্কেল বরাবর যে সোজাসুজি এই শেপটা কিন্তু যাবে। আর যদি আমি শিফটটা ছেড়ে দিই তাহলে কিন্তু উঁচু নিচে হতে পারে, বা একটু লাইনটা এই যে গাইডটা যদি না থাকে
তাহলে কিন্তু লাইনটা আমার সরে যেতে পারে। এই জন্য আমি শিফট চেপে ধরে যদি একটু সামনের দিকে টান দেই, তাহলে কিন্তু এটা বরাবর যাবে। হ্যাঁ, এবং এরপরে যদি কন্ট্রোল প্লাস ডি প্রেস করি বারবার, তাহলে যতবার প্রেস করব ততবারই এটা একটা কপি বের হবে বা ডুপ্লিকেট হবে। হ্যাঁ, তো এখানে দেখেন অনেকগুলো লাল শেপ চলে আসছে। আমি এখন ম্যাজিক ওয়ান টুল দিয়ে যে কোনো একটা লাল শেপের পরে ক্লিক করব, সবগুলো দেখেন লাল শেপ হয়ে গেছে। এরপরে কন্ট্রোল প্লাস জি প্রেস করলে এটা দেখেন কি হলো, এটা আমার লালগুলো সব সিলেকশন হয়ে গেল। এবার আমি লেয়ার থেকে যতগুলো লাল সিলেক্ট হয়েছে দেখেন এখানে গ্রুপ হয়ে গেছে। আমি কিন্তু এখানে লেয়ার থেকে আমি এটাকে নেম মানে নামটা রিনেম করে দিতে পারি। কি দিব? রেড শেপ বা রেড কালার। এই যে রেড কালার দিয়ে রাখলাম এটা। তাহলে কি হলো, এখন যদি আমি একটা চোখ বন্ধ করি, সব রেড কালার গুলো চলে গেল। এরপরে আমি যাব গ্রিন কালারে। গ্রিন কালার দুইটা সিলেকশন হয়ে গেছে, দুইটা ছিল। কন্ট্রোল প্লাস জি প্রেস করব, এখানে গ্রুপ হয়ে গেছে। এরপর আমি লিখবো হচ্ছে গ্রিন কালার। বাস, এটা চোখ বন্ধ করলে এবার আমরা ব্লুতে ক্লিক করব। ব্লুতে ক্লিক করলে সাথে সাথে কি হলো, ব্লু কালার গুলো এখানে গ্রুপ হয়ে গেল। এরপরে হচ্ছে সিলেক্ট হয়ে গেল। এরপরে আমি কন্ট্রোল প্লাস জি প্রেস করলে গ্রুপ হয়ে যাবে এবং এখানে আমি লিখতে পারি ব্লু, ব্লু কালার। ব্যাস। এরপরে যখন এরকম সেম ভাবে সেম ওয়েতে যখন আমি ব্ল্যাক কালারের উপর এরকম ভাবে সিলেকশন দিব, তখন কিন্তু যত ব্ল্যাক কালার থাকো, এখানে যদি কোটি কোটি ব্ল্যাক কালার থাকে, তাহলেও কিন্তু আমরা একই ক্লিকে একবারেই সব ব্ল্যাক কালারকে একসাথে গ্রুপ করে ফেলতে পারবো। এর পরিপ্রেক্ষিতে বা এর পরিবর্তে যদি আমরা একটা একটা করে সিলেক্ট করতে যেতাম, মনে করেন এখানে এরকম ব্ল্যাক অনেক আছে, কয়েকশো আছে। এখন যদি আপনি একটা একটা করে এরকম শিফট চেপে ধরে একটা একটা করে এরকম করে সিলেক্ট করতে যেতেন, যে আমি কালো যতগুলো শেপ আছে একটা একটা করে সিলেক্ট করব, তাহলে কিন্তু আপনার সারা দিন লেগে যেত। যেটা মাত্র মানে 1 সেকেন্ডেরও কম সময়ে আপনি একটা ক্লিকের মাধ্যমে সবগুলোকে এক ক্লিকেই গ্রুপ করতে সিলেকশন করতে পারছেন। এরপর আপনি গ্রুপ করেন, আনগ্রুপ করেন। দেখা যাচ্ছে গ্রুপ করা আছে, আপনি চাচ্ছেন যে এটাকে আনগ্রুপ করবেন, তাহলে সেম ওয়েতে এটা গ্রুপ করা আছে, কন্ট্রোল প্লাস জি প্রেস করলাম, এটা গ্রুপ হয়ে গেল। দেখেন এটা একবার একটা দিয়ে যদি আমি সরিয়ে দিই, তাহলে কিন্তু সবগুলো একসঙ্গে সরবে। এবার আমি যদি চাই এটাকে হচ্ছে গিয়ে আমি আনগ্রুপ করবো একসাথে, তাহলে কি করব, আবার ম্যাজিক ওয়ান টুল নিয়ে এখানে ক্লিক করব। এরপরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে পারি। এই আনগ্রুপ করার সঙ্গে সঙ্গে কি হলো, সব আনগ্রুপ হয়ে গেল। এই যে, ওকে। তো এইভাবে আমরা ম্যাজিক ওয়ান টুলটাকে ইউজ করতে পারি। এরপরে যেটা আছে ল্যাসো টুল। ল্যাসো টুলটা হয়তো সাধারণত বেশি দরকার হয় না, তারপরে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে দরকার হয়, যেটা আপনাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। এটাও অনেকটা সিলেকশনের ক্ষেত্রেও কাজে লাগে, আবার এটাকে আমরা কাটার ক্ষেত্রেও কাজে লাগে। যেমন মনে করেন পাশাপাশি একটা শেপ আছে, এই যে একটা শেপ আছে, এর কিছু অংশ আমি বাদ দিতে যাচ্ছি। তো ল্যাসো টুলের মাধ্যমে এই অংশটুকু কিন্তু আমি বাদ দিতে পারি। এখানে ক্লিক করলেই শুধুমাত্র ওই যে যে পার্টটা, যে অ্যাঙ্কর দুইটা ছিল, এইটা দুইটা সিলেক্ট হয়ে যাবে, যেটা আমি ডিরেক্ট সিলেকশনের মাধ্যমেও কিন্তু এটা ডিলিট করতে পারি ল্যাসো টুলের মাধ্যমে। আবার ল্যাসো টুলের মাধ্যমে কিন্তু এটাকে আমি কেটেও ফেলতে পারি, দুই ভাগ হয়ে যেতে পারে। হ্যাঁ, এরকম দেখছেন। তো এইটার অনেক কাজ আছে। তো এটার কাজটা আমাদের কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে খুবই কম লাগে, কারণ এটার জন্য আমরা অনেক টুল ব্যবহার করি কাটাকাটির জন্য। তারপরে মেইন একটা টুল আছে, আহ, যে টুলটা আসলে লোগো ডিজাইনের জন্য আমি বলবো ডান হাত। যারা লোগো ডিজাইনার, ওই টুলটা হচ্ছে আপনাদের যারা লোগো ডিজাইনার বা লোগো করেন, তাদের জন্য একটা ডান হাত। আমরা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল দিয়ে শেষ করলাম, এরপরে আসলে ল্যাসো টুল গেল। এরপরে পেন টুলের তো আসলে কোনো বিকল্প নেই, এটা তো বস বলতে হবে। আমি তো ডান হাতের কথা বলছিলাম, আর এটা হচ্ছে বস। পেন টুল হচ্ছে ইসের অ্যাডোবি একটা বস, মানে এটা না হইলে আসলে ইলাস্ট্রেটরের কোনো জন্মই হতো না, এরকম একটা ব্যাপার পেন টুল। এবং পেন টুলের আদলে টুলের গ্রুপে যতগুলো টুল আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এইগুলো সম্পর্কে আমরা একটু দেখবো। তো এই যে পেন টুল, এই পেন টুলের আদলেই কিন্তু এইগুলো তৈরি হয়েছে। আর যদি পেন তৈরি না হতো, তাহলে কিন্তু এই যে গ্রুপগুলো বা ক্যাটাগরি গুলো, এগুলো কিন্তু হ্যাঁ। তো পেন টুলের কাজ হচ্ছে আমরা যে কোনো একটা শেপকে তার পরিপূর্ণ রূপ দিয়ে পেন টুলটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। যে কোনো একটা শেপকে তার পরিপূর্ণ যে রূপটা, সেটা দিতে আমরা এটাকে পেন টুল ব্যবহার করে থাকি। যেমন মনে করেন যে আমি যদি গুগলে যাই, যারে আমি লোগো লিখে সার্চ করি, শুধুমাত্র লোগো লিখে সার্চ করলাম, এখানে আমি স্পেসিফিক ইন্ডাস্ট্রি কিন্তু উল্লেখ করি না। হ্যাঁ, শুধুমাত্র লোগো লিখে সার্চ করছি। আর লোগো যে কিওয়ার্ডটা, এটা এতটা স্ট্রং দেখেন, যখন আপনি লোগো লিখে সার্চ দিলেন, তখন আপনাকে ফ্রন্ট পেজে যে ডিজাইনগুলো দিল, এই ডিজাইনগুলো কিন্তু কমন, তারপরেও কিন্তু মারাত্মক লেভেলের ইউনিক। এবং
ব্র্যান্ড প্রমোশন বা প্রমোট করার মতো এক একটা ডিজাইন, যেটা আসলে দেখবেন যে বিখ্যাত বিখ্যাত সব ডিজাইন গুলো যখন আমরা শুধু ডিজাইন লোগো লিখে সার্চ দিলাম, তখন কিন্তু আমাদের একেবারে সামনে একেবারে ব্র্যান্ড লেভেলের, হাই লেভেলের যেগুলো ব্র্যান্ড আছে সবগুলো এখানে আসছে। প্রত্যেকটার এক একটা মানে ফুল ব্র্যান্ডিং আছে। প্রতিটা প্রতিটা ডিজাইনের একটা ফুল ব্র্যান্ডিং আছে, এবং প্রত্যেকটা ডিজাইন এখানে যতগুলো লোগো দেখতে পাচ্ছেন এই যে ব্র্যান্ডিং এর জন্য, প্রত্যেকটা লোগোর এক একটা বিশাল বড় বড় স্টোরি আছে। এবং সেই স্টোরি থেকে ইন্সপায়ার্ড হয়ে যারা ডিজাইন করছে, তারা এই স্টোরিটাকে খুব সুন্দরভাবে ফোকাস করে ফুটিয়ে তুলে তারপর তারা ডিজাইনকে রিপ্রেজেন্ট করছে। এক একটা ডিজাইন, এই যে কিছুদিন আগে, কিছু বছর আগে আর কি, কিছুদিন বলবো না, এমআই লোগো যেটা রিব্র্যান্ডিং করা হয়েছিল, দেখেন সেই রকম কোনো চেঞ্জ আসেনি, বাট এমন একটা চেঞ্জ আসছে আমরা দেখে সব চিন্তা করছি যে আরে কি, এটা তো আমি হইলেও পারতাম। বাট যখন আপনি দেখবেন যে লোগো ডিজাইন যে করছিল, সে যখন রিপ্রেজেন্ট করছিল যে লোগোটা কিভাবে সে ডিজাইন করছিল, তখন আপনি দেখবেন শুধুমাত্র গ্রিডের একটা পার্ট দেখাইছিল, তাতে কয়েকশো গ্রিড বা শেপ ছিল, যেখান থেকে ও এই শেপটাকে দাঁড় করাইছে। তো আমরা হয়তো অত বড় মাপের ডিজাইনার হতে পারবো না, বাট তার থেকে কিছু তো অন্তত শিখতে পারবো যে সে কি করছিল। আপনারা এমআই ডিজাইনের বিহাইন্ড দ্য সিন, অথবা এমআই ডিজাইন স্টোরি, অথবা এমআই ডিজাইনের নিউ লোগো ডিজাইনার দিয়ে লিখে সার্চ দিন গুগলে, আপনারা অনেক স্টোরি পাবেন, তথ্য পাবেন। সেখান থেকে আপনারা অনেকগুলো নিতে পারবেন আর কি, ইন্সপায়ার্ড হবেন। আচ্ছা, দেখেন এখন এই যে একটা শেপ, এই যে অ্যাপেলের যে শেপটা আছে, এই প্রত্যেকটা শেপ, এখানে যতগুলো শেপ আছে প্রত্যেকটা শেপ কিন্তু আপনি পেন টুলের মাধ্যমে ব্যবহার করে এটাকে পরিপূর্ণ রূপ দিতে পারবেন। মানে 100-এ 100 মিল রেখে কাজ করতে পারবেন। টুলের ক্ষমতা কিন্তু, মানে সেই ক্ষমতা কিন্তু পেন টুলের আছে। আর যেহেতু জিওমেট্রিক শেপ, সেই জিওমেট্রিক ক্ষেত্রে তো আসলে পেন টুলের কোনো মানে তুলনা হয় না। হ্যাঁ, শেপ গুলো দিয়ে আপনি বিভিন্ন ধরনের জিওমেট্রিক শেপ আর্ট করতে পারেন, সেটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে যে পেন টুল দিয়ে যদি কোনো ক্লায়েন্ট বললো কি যে আমার এই লোগোটা তো করা আছে, বাট আমার এই লোগোটা হচ্ছে লো রেজুলেশনের, বা অনেক আগে করাইছিলাম, আমাকে মেইন ফাইল দেয়নি, আমি এই ফাইল দিয়ে এতদিন চলছি, এখন এই ফাইলটা, এই ডিজাইনটাকে আপনাকে করতে হবে। সেই ক্ষেত্রে কি আপনার পেন টুলের বিকল্প কোনো ওয়ে আছে, আমাকে বলতে পারবেন? নাই। সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেন টুলের কোনো বিকল্প নাই। মনে করেন যে এই যে অ্যাপেলের যে লোগোটা, এটা একটা কি বলে, গোল্ডেন রেশিও দিয়ে তৈরি করা। তো এইখানে গোল্ডেন রেশিও দিয়ে তৈরি করা বুঝলাম, যে তৈরি করছে, যে আর কি লোগো ডিজাইনের মালিক ছিল, সে তাকে দেয়নি। মানে যদিও এটা আসলে হাস্যকর ব্যাপার, তারপর আমি জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি যে মেইন যে মালিক বা লোগোর যে ওনার, তাদেরকে সে মেইন ফাইল দেয়নি বা তার টোটাল ব্র্যান্ড আইডেন্টিটি দেয়নি। এখন সে চাচ্ছে যে আমি তো এখন অল্প দিনে অনেক পপুলার হয়ে গেছি, এখন আমার লোগোটাকে ব্র্যান্ডিং করা দরকার। তখন কিন্তু সঠিক ওয়েতে আপনি গোল্ডেন রেশিও দিয়ে আবার এটা ডিজাইন দাঁড় করিয়ে সুন্দরভাবে ব্র্যান্ডিং করে দিতে পারেন। অথবা তার যদি দেখা যাচ্ছে অত বেশি লাগবে না, জাস্ট লোগোটাকে তার দরকার কিছু ব্র্যান্ডিং এর জন্য বা কিছু প্রমোশনের জন্য, তাহলে কিন্তু মানে আপনি খুব অল্প সময়ের ভিতর পেন টুল দিয়ে তাকে ডিজাইন করে আপনি তাকে দিয়ে দিতে পারবেন। এই ক্ষেত্রে কোনো পার্টের এখান থেকে কোনো ব্যতিক্রম পার্ট এখানে আসবে না। যেভাবে আপনি গোল্ডেন রেশিও দিয়ে তৈরি করছিলেন, ঠিক পেন টুল দিয়েও ঠিক সেম ভাবে তৈরি করে দিতে পারবেন, যদি আপনার পেন টুলের হাতটা ভালো হয়। দেখেন আমরা পেন টুল দিয়ে কি না করতে পারি, পেন টুল দিয়ে আমরা সবকিছু করতে পারি। পেন টুল দিয়ে ব্রাশের যে লেভেল গুলো সেইগুলোও চেঞ্জ করতে পারি। এটা আমরা আসতেছি পরে ধাপে ধাপে, তখন বুঝতে পারবেন যে আসলে আমরা পেন টুল দিয়ে আমরা কিন্তু ব্রাশ টুলেরও অনেক কাজ আমরা পেন টুল দিয়ে সেরে ফেলতে পারি। যে সব সময় যে ব্রাশ টুল দিয়েই আমাদের কাজ করতে হবে এমন না। আমরা যে কোনো একটা শেপকে ডিজাইন করে সেটাকে আমি মানে ব্রাশ টুলের মাধ্যমে কনভার্ট করে ফেলতে পারি খুব সহজেই। মনে করেন এইটাকে আমি হচ্ছে আউটলাইন দিলাম, এবার ব্রাশ টুলের এখান থেকে যে কোনো একটা ব্রাশ টুলে ক্লিক করলেই কিন্তু এখানে আমাদের ব্রাশ টুল হয়ে যাচ্ছে। অথচ আমরা কিন্তু অনেক সময় দেখি যে আমাদের প্রথমে এখানে ব্রাশ মানে পেইন্ট ব্রাশে যেতে হবে, তারপর এটাকে সিলেক্ট করতে হবে, এরপরে আমরা এইভাবে ডিজাইন করতে হবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় ওই ডিজাইনটা 100% স্মুথ হয় না, বা 100% আমরা যেটা চাই সেটা অনেক সময় হয় না। সেটা করতে গেলে কি করতে হয়, আমাদের পেন টুল দিয়ে সুন্দর করে, হয় পেন্সিল দিয়ে নাইলে পেন টুল দিয়ে আমরা সুন্দর করে ডিজাইন করে তারপরে হচ্ছে আমাদের সেটাকে পেইন্ট ব্রাশ এর যে এলিমেন্ট গুলো বা ব্রাশ গুলো সেইগুলো আমরা ব্যবহার করতে পারি এইভাবে। হ্যাঁ, And এই যে পেন টুল দিয়ে আমি যেটা দাঁড় করাইলাম, এইটা, এটা এখন দেখেন কন্ট্রোল প্রেস করে বা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি হ্যান্ডেলারটাকে দিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে পারতেছি। বাট এইটা গিয়ে যখন আমি এখানে পেইন্ট ব্রাশ দিয়ে ব্রাশ করতে যাব, তখন কিন্তু 100% এরকম নাও আসতে পারে। যদি দেখা যাচ্ছে হাই কোয়ালিটির কোনো ডিজাইনার হয়ে থাকেন যার হাত একেবারে স্মুথ বা একেবারে পারফেক্ট, সে হয়তো এরকম একটা শেপ দাঁড় করাইতে পারবেন একেবারে জেনুইন, কিন্তু এইরকম শেপ কিন্তু হবে না। এবার এটাকে আপনি ব্রাশ দেন,
ব্রাশ দেওয়ার পর এটাকে ছোট বড় করেন স্ট্রোকের মাধ্যমে, তাহলে দেখবেন আপনার পারফেক্ট যে শেপটা সেটাও পাচ্ছেন, এবং ব্রাশের যে ইফেক্টটা সেটাও কিন্তু আপনি এখানে ইউজ করতে পারছেন খুব সহজভাবেই। হ্যাঁ, এই জন্য আমি বলবো যে পেন টুলের কোনো বিকল্প নাই। আচ্ছা, এরপরে আসি হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা কি দেখেন, এই যে শেপটা আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এটাকে আমি আনগ্রুপ করে দিই। এই যে শেপটা আমরা দেখতে পাচ্ছি, এখানে বলেন তো কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে? চারটে। আচ্ছা, এখানে চারটে অ্যাঙ্কর পয়েন্ট তো আছে, আমি যদি এখানে একটা এক্সট্রা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করে তারপরে যে কোনো একটা সাইডে আমি এইখানে একটা চাচ্ছি, এইখানে একটা চাচ্ছি, এইখানে একটা চাচ্ছি, এইখানে একটা চাচ্ছি, এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো আমি অ্যাড করতে পারতেছি। আবার অনুরূপভাবে যদি আমি চাই অ্যাঙ্কর পয়েন্ট এক্সট্রা যেগুলো আছে তার থেকে, যেগুলো আছে তার থেকে আমি এক্সট্রা দুইটা তিনটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিব, তাহলে কি করব? আমি এই ডিলিট অ্যাঙ্কর পয়েন্টটা সিলেকশন করব, এরপরে যেটা আমার দরকার নেই সেটা আমি ডিলিট করে দিলাম, ব্যাস, হয়ে গেল। হ্যাঁ, এভাবে করে কিন্তু আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতেও পারি, আবার ডিলিট করতেও পারি। আচ্ছা, দেখেন কর্নার বরাবর যখন আমি অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করলাম, তখন কি হলো? এই জায়গাটুকু আমার কেটে গেল। কিন্তু আমরা যখন একেবারে লম্বালম্বি বা নিচে নিচে বা বা হচ্ছে কি বলবো, নিচের দিকে যেটা লেফট রাইট আপ ডাউন, এই পাশের যখন আমরা কোনো একেবারে স্ট্রেট লাইনে যখন আমরা কোনো অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করব, তখন কিন্তু শেপের জায়গায় শেপ থাকবে, জাস্ট অ্যাঙ্কর গুলো ডিলিট হয়ে যাবে। দেখেন এখানে যদি আমি একটু জুম করি তাহলে আরো ভালো দেখতে পারবেন, এখানে অ্যাঙ্কর গুলো এই যে ডিলিট হয়ে যাচ্ছে। অথচ আমরা কিন্তু এখানে কি করলাম? আগে থেকে অ্যাঙ্কর গুলো অ্যাড করে দিলাম, কিন্তু কর্নার বরাবর যখন আমরা কোনো অ্যাঙ্করকে ডিলিট করব তখন কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে। ওকে, এখন দেখেন অ্যাড অ্যাঙ্করে যে যদি আমি একটা অ্যাঙ্কর এখানে অ্যাড করি, সেটার ক্ষেত্রেও কিন্তু আমার ডিরেক্ট সিলেকশনের টুলের একটা কাজ থেকে যায় যদি আমরা চাই। সেটা কি? এই জায়গায় আমি একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, এবার এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে জাস্ট ক্লিক করে ওপরের দিকে দিয়ে দিলাম, দেখেন। অথচ যদি আপনি এইখানে ক্লিক করে যতই আপনি এদিকে দেন, শুধুমাত্র এই পার্টটাই ধরে হচ্ছে আপনার সামনের দিকে যাবে। যখন আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবেন, তখন কি হবে? তখন আপনি যেখানেই আপনি অ্যাড অ্যাঙ্করটা ইউজ করেন, সেখান থেকে আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কিন্তু আপনি এটাকে হচ্ছে গিয়ে আপনার মন মতো করে একটা শেপ বা আর্ট এখানে দিতে পারেন। এটা রিডিউস করতে পারবেন, এটা বাড়াইতেও পারবেন, ইনক্রিজও করতে পারবেন, রিডিউসও করতে পারবেন। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে কিভাবে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্টকে অ্যাড করতে হয়, আবার কিভাবে একটা অ্যাঙ্করকে ডিলিট করতে হয়। তো এটা কিন্তু আমরা আবার শর্টকাটের মাধ্যমে করতে পারি। যেমন যেমন দেখেন এখানে আমার কি আছে? পেন টুল, এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে। এখন যদি আমি অল্টার প্রেস করি তাহলে কি হয়ে যাবে? মাইনাস অ্যাঙ্কর যেটা আছে, ডিলিট অ্যাঙ্কর পয়েন্টটা হয়ে যাবে। এই যে যখন আমি অল্টার প্রেস করলাম তখন ডিলিট হয়ে গেল। আর এমনি অবস্থাতেই প্লাস আছে। এরপরে আমি পেন টুল থাকা অবস্থায় দেখা যাচ্ছে আমার একটা অ্যাঙ্করকে কি করতে হবে? ডিলিট করতে হবে বা মাইনাস করতে হবে। তখন কিন্তু আমরা কিবোর্ডের মাধ্যমেও এটাকে আমরা প্লাস মাইনাস করতে পারি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা এই এই থাকা অবস্থায় দেখেন এখানে যেহেতু অ্যাঙ্কর আছে, সেহেতু অলরেডি দেখেন এখানে কি চলে আসছে? ডিলিট অ্যাঙ্কর চলে আসছে। আমি ডিলিট অ্যাঙ্কর দিয়ে দিলাম। আর এখানে অ্যাঙ্কর নাই, ঠিক আছে, আমার কোনো কিছু প্রেস করার দরকার নেই, অ্যাঙ্কর নাই। তাহলে কিন্তু আমার এখানে যখন আমি একটা স্ট্রেট লাইনের উপরে পেন টুলটা নিচ্ছি, তখন কিন্তু কি হচ্ছে? এখানে অ্যাড অ্যাঙ্কর অটোমেটিক্যালি চলে আসতেছে। এখানে কিন্তু আমার কিছু প্রেস করা লাগতেছে না, কোনো প্রোগ্রামও যাওয়া লাগতেছে না। ওকে, এটা কিন্তু খুবই একটা জটিল ব্যাপার। যখন আপনি অ্যাড অ্যাঙ্করে যাচ্ছেন, তখন কিন্তু এখানে সুন্দর করে একটা অ্যাঙ্কর করতে পারছেন। আর যখন অ্যাঙ্কর আছে, অ্যাঙ্করের উপরে নিলে কি হয়ে যাবে? অল্টার হয়ে যাবে, ডিলিট অ্যাঙ্কর হয়ে যাবে। তখন আপনি এটাকে ডিলিট করে দিতে পারছেন, এই যে কোনো কিছু প্রেস করা বাদেই, শুধুমাত্র পেন টুল সিলেকশন থাকা অবস্থায়। এরপর আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটা আসলে কি কাজ করে দেখেন। এই অ্যাঙ্কর পয়েন্ট টুলকে এখানে মনে করেন এই সাইডটা কর্নার আছে, আপনি চাচ্ছেন একটা রাউন্ড করতে, তাহলে জাস্ট এই কর্নারে প্রেস করার পরে জাস্ট একটু ড্রাগ করবেন। ড্রাগ করলে দেখবেন দুইটা হ্যান্ডেলার বের হয়ে যাবে। এরপরে আপনি এটাকে কিন্তু রাউন্ড করতে পারবেন খুব সুন্দরভাবে। আবার এটাকেও এই যে এইভাবে রাউন্ড করতে পারবেন। যদি বেঁকে যায়, অনেক সময় এরকম বেঁকে যায়, এরকম হয়ে যায়, যদি এরকম হয়ে যায় জাস্ট আপনি রাউন্ড করে ঘুরিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল। দেখেন একটা রেক্টেঙ্গুলার শেপকে আমরা ইলিপস টুলের মাধ্যমে কনভার্ট করে ফেললাম, শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে। ওকে, তো এটা একটা জটিল জিনিস, খুব ভালো একটা জিনিস। যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন তাদের কাছে একটু ভালো লাগবে, এটাই স্বাভাবিক। এরপরে যেটা আছে কার্ভেচার টুল। কার্ভেচার টুলটা কি? অনেক সময় আছে আমরা রাউন্ড করতে গেলে দেখা যাচ্ছে আমাদের রাউন্ডটা সমানভাবে হয় না, বা এরকম ভাবে রাউন্ড করতে গেলে পেন টুল অনেকভাবে বেঁকে, যেটা আসলে অনেক আগের সমস্যা। যেটা আমরা যখন প্রথম কাজ শিখছি তখন আমাদের সমস্যা হতো এই ধরনের, কিন্তু তখন আবার আমাদের সফটওয়্যারে এই ধরনের অ্যাডভান্স টুল গুলো ছিল না।
যার কারণে আমাদের ওই রাউন্ড করতে গেলে ওইভাবে করে করে শিখতে হয়েছে। আর এখন তো দেখেন আপনাদের কাজের সুবিধার্থে কত সুন্দর তারা আর কি অ্যাডভান্স টুলের মাধ্যমে একটা রাউন্ডকে মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমে একটা রাউন্ড করে ফেলতেছেন। অথচ পেন টুল দিয়ে একটা রাউন্ড করতে যান, এতটা শিওর হবে না বা এতটা পারফেক্ট আপনার রাউন্ড হবে না। ঠিক আছে, যদি আপনি মানে করতে চান যে রাউন্ড, এতটা পারফেক্ট হবে না। দেখেন, পারফেক্ট করতে গেলে আপনাকে খুব মানে একটা সময় নিয়ে করতে হবে। আর কার্ভেচার টুল নিয়ে যখন করবেন, তখন কিন্তু আর বেশি সময় নেওয়ার দরকার হচ্ছে না। জাস্ট ক্লিক করবেন, ড্রাগ করবেন, আর সিলেক্ট করলে আপনার রাউন্ড হয়ে যাবে। সেটা আপনি 100% সার্কেল করতে চাইলেও সম্ভব। আর আপনি যদি ডিম্বাকৃতি করতে চান, সেটাও মানে সম্ভব। জাস্ট রাউন্ড হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে কার্ভেচার টুল সম্পর্কে জানলাম আমরা। টেক্সট টুল সম্পর্কে একেবারে সবার শেষে জানবো, কারণ এটা একটা লোগো ডিজাইনার যারা, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টুল। এই জন্য টেক্সট টুলটাকে আমরা একেবারে শেষে, ক্লাসের শেষে আমরা জানবো। তার আগে আমরা দেখেছি লাইনার টুলটা। লাইন সেগমেন্ট টুলের ভিতরে আমরা কিন্তু আর্টস টুল আছে, স্পাইরাল টুল আছে, রেক্টেঙ্গুলার গ্রিড টুল আছে, তারপর হচ্ছে পোলার গ্রিড টুল আছে। এই টুলগুলো আমরা মোটামুটি এখন একটু দেখবো, কিন্তু যখন আমরা দেখা যাচ্ছে গ্রিড লোগো ডিজাইন করব, যখন আমরা হচ্ছে গ্রিড নিয়ে আর কি কাজ করব, তখন কিন্তু দেখবেন যে এই লাইন সেগমেন্ট টুলের যতগুলো সাব অপশন আছে, প্রত্যেকটা টুল নিয়ে কিন্তু আমাকে কাজে, মানে কাজে লাগতে পারে। প্রত্যেকটা টুলেরই কাজে আমাকে লাগতে পারে, এবং প্রত্যেকটা টুল নিয়েই কাজ করতে হতে পারে। যে কোনো ডিজাইন, দেখা যাচ্ছে দুইটার লোগো ডিজাইন আমরা গ্রিড নিয়ে করলাম, সেই ক্ষেত্রে দুইটাতে আমাদের এখানে প্রত্যেকটা টুলের কাজ আমরা ব্যবহার করছি। আচ্ছা, আর্টস টুল দিয়ে যে খুব গুরুত্বপূর্ণ কিছু ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা যায়, এখানে কি কেউ ব্যাকগ্রাউন্ড ডিজাইনার আছেন যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করছেন বা আহ, চেষ্টা করছেন, বা একজন ব্যাকগ্রাউন্ড ডিজাইনার হিসেবে নিজেকে অনেক সময় মানে প্রেজেন্ট করতে গেছেন, সেই আর্টস টুলটা ব্যবহার করছেন, এরকম কেউ আছেন? আর্টস টুল দিয়ে মজার মজার কিছু রিফ্লেকশন তৈরি করা যায়, এটা কি আপনারা জানেন? কেউ, কেউ একজন? যে আমি জানি আর্টস টুল দিয়ে অনেক মজার মজার শেপ, অনেক ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে মারাত্মক মারাত্মক লেভেলের কিছু ইফেক্ট তৈরি করা যায় শুধুমাত্র স্ট্রোক দিয়ে। আচ্ছা, যাই হোক, আমরা দেখবো, সমস্যা নেই। লাইন সেগমেন্ট টুলটা অনেক সময় আমাদের কোনো হচ্ছে শেপ কাটার জন্য, শেপকে সঠিক বরাবর দেওয়ার জন্য, কোনো শেপকে, কোনো লোগো ডিজাইনের ক্ষেত্রে কোনো শেপকে একেবারে পয়েন্ট টু পয়েন্ট ডিজাইন করার জন্য আমাদের লাইন সেগমেন্ট টুলটা অনেক সময় কাজে দেয়। যেমন দেখেন, আমি যদি লাইন সেগমেন্ট টুল দিয়ে কোনো শেপকে কাটতে চাই, তাহলে কি করতে হতে পারে দেখি। প্রথমে যে ইলিপস টুলটাকে একটু বড় করে নিলাম, তারপরে এখানে লাইন সেগমেন্ট টুলটাকে আমি শিফট চেপে ধরে সোজা বরাবর এখানে ক্লিক করলাম। আর শিফট না চেপে ধরলে কি হবে, আপনি যে কোনো একটা ফ্রি ট্রান্সফর্ম ভাবে, মানে ফ্রি ভাবে আপনি এটাকে আপনার পছন্দ অনুযায়ী আপনি দিতে পারেন। আর শিফট চেপে ধরলে দেখবেন সোজা বরাবর যাবে, এখানে আর উঁচু নিচে হওয়ার কোনো সুযোগ নেই। শিফটটা ছেড়ে দিলে এটাকে আপনি ফ্রি ট্রান্সফর্ম হিসেবে মানে এটাকে কাটতে পারেন। এখন দেখেন, এখানে যখন শিফট চেপে ধরে আমি একটা লাইন সেগমেন্ট টুল দিয়ে একটা লাইন নিলাম, কিন্তু এখানে স্ট্রোকেও নাই, ফিলেও নাই। তার মানে আমি যখন মুভ টুলে বা সিলেকশন টুলে ক্লিক করব এবং বাইরে ক্লিক করব, তখন কিন্তু এখানে কিছু দেখতে পাবো না। তো এই পরিস্থিতি যদি তৈরি হয়, এইটাকে খুঁজে পাওয়ার জন্য আমরা দুইটা ওয়ে আছে। প্রথম ওয়েটা হচ্ছে কন্ট্রোল+ওয়াই প্রেস করব, আউটলাইনে চলে যাব সবকিছু, তখন আমি লাইন সেগমেন্ট টুলটাকে দেখতে পাবো যদি খুঁজে না পাই। আর যদি খুঁজে পাই বা সিলেকশন করা থাকে, আমি দেখতে চাই, তাহলে সিলেকশন থাকা অবস্থায় আগে হচ্ছে আমি একটু কন্ট্রোল ওয়াই দিয়ে আগে পূর্বের রূপে ফিরে আসলাম। এই সিলেক্ট থাকা অবস্থায় আপনি স্ট্রোক থেকে যে কোনো একটা কালার দিয়ে দিবেন, যে কালারটা আপনার যে শেপ নিয়ে বা যে কালার নিয়ে কাজ করতেছেন তার বিপরীত কালার, বা যে বিপরীত যে কোনো কালার আপনি একটা যে কোনো একটা ফিল কালার নিবেন, শুধুমাত্র যে কালারের উপরে কাজ করবেন সেই কালারটা বাদে। এইবার মনে করছেন এই এই যে এটা সার্কেলটা, এই যে ইলিপস টুলের যে সার্কেলটা, ইলিপস সার্কেলটা, এই সার্কেলটাকে আপনি চারটে ভাগে, সমান চারটে ভাগে ভাগ করবেন। তাহলে কি করবেন, প্রথমে এটা নিলেন, নেওয়ার পরে এটাকে হচ্ছে আপনি রিফ্লেক্ট করতে পারেন। এই যে রিফ্লেক্ট টুল আছে, অথবা রাইট বাটন ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করতে পারেন বা রোটেট করতে পারেন। রোটেট করতে গেলে এখানে আপনি 360-কে ভাগ দিবেন 2, দেওয়ার পরে কপি করবেন। এই যে দুইটা হয়ে গেছে, হ্যাঁ, দুই ভাগ হয়ে গেছে। জাস্ট এখানে অল্টার এবং শিফট প্রেস করে আপনি এরকম রোটেট করে দিবেন। এই যে এখানে একটা ছিল, আর পরে আরেকটা কপি হয়ে গেছে। এরপরে এখান থেকে আপনি এটাকে ড্রাগ করে আপনি চলে যাবেন হচ্ছে পাথ ফাইন্ডার টুলে। সেইখান থেকে মোর অপশনে যাওয়ার পরে এখানে দেখবেন হচ্ছে পাথ ফাইন্ডার টুলটা অনেক নিচে চলে গেছে।
এই যে এটাতে ক্লিক করবেন, দেখবেন সমান চারটে ভাগে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, ক্লিক করার সঙ্গে সঙ্গে। আচ্ছা, আমার এখানে হাইটটা, আমি অনেক সময় কাজের সময় এখানে হাইট এজটাকে ক্লিক করে হচ্ছে আমি অনেক ইফেক্ট দেওয়ার সময় এটা আমি হাইড করে রাখি। যার কারণে হাইট রাখার কারণে এখানে আপনার এই সিলেকশনটা দেখা যাচ্ছিল না, বোঝা যাচ্ছিল না। আচ্ছা, এখন এই দেখেন, এখন আমি যদি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিই, তাহলে এটা চারটে ভাগ হয়ে যাবে, দেখেন। আচ্ছা, পাথ ফাইন্ডার সম্পর্কে তো মোটামুটি সবাই জানেন। তো এটা দেখানোর আগে একটু পাথ ফাইন্ড টুল সম্পর্কে একটু বলে নিই। এখানে পাথফাইন্ডার টুল যদি কারোর এখানে অ্যাড করা না থাকে, মনে করেন আমার তো অ্যাড করা আছে এখানে, আমি এই আমার কাজের সুবিধার্থে আমি এখানে অ্যাড করে রাখছি, এই জন্য এখানে আছে। যার অ্যাড করা নাই, সে উইন্ডোজ থেকে পাথফাইন্ডার টুলটাকে ক্লিক করবেন। এই যে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ওপেন হলে, মনে করেন এই যে বাইরে আছে এটা, এই যে বাইরে আছে, যখন আপনি এখানে ক্লিক করছেন তখন এখানে চলে, আমি কেটে দিই। এখান থেকে আমি পাথফাইন্ডার টুলটাকে ক্লিক করলাম, এই যে চলে আসলো। এবার এটাকে আপনি ড্রাগ করে টেনে এটার পাশাপাশি রেখে দিতে পারেন। তখন আপনি এখান থেকে অ্যালাইনমেন্ট এবং হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুলটা সবগুলো পাশাপাশি রেখে আপনি এটাকে কাজ করতে পারবেন। এবং এটা যদি আপনি একই গ্রুপে রাখতে চান, তাহলে একই গ্রুপে। অবশ্য যখন আপনি সর্বপ্রথম পাথফাইন্ডার টুলটাকে সিলেক্ট করবেন, তখন এই তিনটা গ্রুপই একসাথে আসবে। আসার পরে এখানে অ্যাড করে দিলে, এখানে এরকম ভাবে অ্যাড করে দিলে এখানে অ্যাড হয়ে যাবে। তখন আপনি আপনার পছন্দ মতো কাজ করতে পারবেন। আচ্ছা, পাথফাইন্ডার টুলের কাজ যারা জানেন, তারা জানেন ইউনিটটা কি, তারপরে মাইনাস ফ্রন্টটা কি, তারপর হচ্ছে ইন্টারসেক্টটা কি, এবং হচ্ছে এক্সক্লুডটা কি। এটা আপনারা সবাই জানেন। তারপরেও আমরা যারা জানি না, তাদের ক্ষেত্রে আমরা একটু শেপটাকে দুইটা কালারের শেপ নিব। একটা হচ্ছে রেড কালার। আচ্ছা, এখান থেকে অবশ্যই ফিল কালার, স্টক কালারটাকে অফ করে নিব, এবং ফিল কালারটাকে এখানে অল্টার প্রেস করে একটা কালার নিব, এটা হচ্ছে গ্রিন নিলাম। এই দুইটাকে পরপর রেখে আমরা তিনটা সেক্টরকে দেখাই। আর বাকিগুলো খুবই ইজি বা একই রকমই, জাস্ট একটু ডিফারেন্ট আছে হালকা। তো এই প্রথমে যেটাকে সিলেক্ট করলাম, এরপরে দেখেন এখানে যেটা আছে হচ্ছে ইউনিট। ইউনিটটা হচ্ছে কি, যখন কোনো শেপের, অনেকগুলো শেপের কম্বিনেশনকে একটা শেপে কনভার্ট করবেন, তখন ইউনিটে ক্লিক করলে এটা কিন্তু হচ্ছে একটা শেপে রূপান্তরিত হয়ে যাবে। হ্যাঁ, দেখেন এই যে ইউনিটকে একাধিক শেপ, যেমন যেমন মনে করেন এই একটা শেপ আছে ইলিপস টুলের, কয়েকটা শেপকে আমি এখানে অ্যাড করে নিলাম। নেওয়ার পরে আপনি সবগুলোকে সিলেক্ট করে জাস্ট ইউনাইট করে দিবেন, এই একটা শেপে হয়ে গেল। ছিল তো অনেকগুলো শেপ, ঠিক আছে। এরপরে এই দুইটাকে সিলেক্ট করার পরে যখন এটাকে মাইনাস ফ্রন্ট করব, তার মানে ফ্রন্টে যে শেপটা ছিল নিচেরটা থেকে সেটা মাইনাস হয়ে যাবে। দেখেন এই যে ফ্রন্টে গ্রিন আছে আর নিচে আছে রেড। এবার এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে গ্রিন টুক মাইনাস হয়ে যাবে, মানে নিচে যেটা ছিল সেটা মাইনাস হয়ে গেছে। এরপরে যেটা আছে, এরপরে হচ্ছে ইন্টারসেক্টে ক্লিক করার পরে কি হলো, দেখেন এইখানে দুইটা শেপের মধ্যবর্তী অঞ্চলে আছে, এখানে হাইডেস্টা শো এজ, এই যে এখন দেখেন এই যে দুইটা শেপের কম্বিনেশনের ভিতরে যে পার্টটা ছিল, এই পার্টটাকে শুধুমাত্র আলাদা করার জন্য এই ইন্টারসেক্ট টুলটা ব্যবহার করা হয়। জাস্ট ক্লিক করব, জাস্ট ভিতরে যতটুকু ছিল এতটুকু পার্টকে আমি আলাদা করে ফেললাম। আবার এইটাকে নিয়ে যখন আমি হচ্ছে এক্সক্লুড দিব, এক্সক্লুড দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, ভিতরের টুক মাইনাস হয়ে যাবে। এই যে, যেটা এখানে এটা ছিল ইন্টারসেক্টে ছিল, যেটা এখানে ইন্টারসেক্টে আমি একটা শেপ পাইছি, সেইটাই মাইনাস হয়ে পরবর্তী দুইটা শেপ একসাথে হয়ে একই শেপে রূপান্তরিত হয়ে গেল। হ্যাঁ, এরপরে প্রত্যেকটা যে শেপগুলো আছে আপনার এরকম, যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা এরকম দুইটা শেপ নিয়ে উপরে নিচে দিয়ে, প্রত্যেকটা দিয়ে এটা দিলে, এই যে নিচের যে শেপটা আছে এইখানে, যেটা দিয়ে আমরা একটু আগে কাজ করলাম, একটা সার্কেলকে চারটা ভাগে ভাগ করলাম, ঠিক এইটাকে যখন আমরা মাইনাস ডিভাইডে ক্লিক করব, ডিভাইডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখেন একটা দুইটা তিনটা পার্টে সিলেক্ট হয়ে যাবে। মানে ভাগ যেটা যে কয়টা হবে, এখানে আমি গাইডে দেখতে পারবো যে ভাগ যেটা হবে, প্রত্যেকটা ভাগই আলাদা আলাদা হয়ে যাবে। এখানে তো ছিল কোনোটা কেটে গেছে সামনেরটা, কোনোটা হচ্ছে ভিতরেরটা কেটে গেছে, কোনোটা ভিতরটা রয়ে গেছে, বাট এইখানে প্রত্যেকটা পার্ট আলাদা হয়ে যাবে। আমি রাইট বাটন করে যখন এটাকে আনগ্রুপ করব, তখন দেখেন প্রত্যেকটা পার্টকে আমি আলাদা করে ফেলতেছি। জাস্ট আমাদের সব থেকে বেশি এই কয়টাই লাগে, এই কয়টা লাগে না। এই কয়টা যাদের লাগে তারা এরকম শেপ নিয়ে দেখবেন যে আসলে এটা কি, কিসের কোন কারণে প্রয়োজন হতে পারে, দেখে নিলেন। আর যাদের লাগবে না তাদের তো লাগলোই না। এই এই যে চারটে দেখালাম, এই চারটে হচ্ছে সব থেকে বেশি ইউজ হবে আমাদের কাজের জন্য। হ্যাঁ, আহ, এরপরে আমরা চলে আসবো হচ্ছে লাইন সেগমেন্ট টুলের এখান থেকে আর্টস টুলটা আসলে ওই যে ব্যাকগ্রাউন্ডের জন্য বললাম যে কি কাজে ব্যবহার হয়, আমি একটু শর্ট ভাবে দেখাই। যেমন এখানে একটা ব্ল্যাক, মনে করেন একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে আমি 100% ব্ল্যাক করে দিই। এরপরে যে আর্টস টুলটা নিচ্ছি, নেওয়ার পরে এইখানে আমি একটু গ্রাডিয়েন্ট কালারটা ব্যবহার করি, তাহলে বেশি ভালো হয়। গ্রাডিয়েন্ট কালার যখন আমাদের গ্রাডিয়েন্ট ক্লাস থাকবে, আমি এখন ইউজ করতেছি, আপনারা দেখতে পারতেছেন, কিন্তু যখন আমাদের গ্রাডিয়েন্ট ক্লাস আসবে, তখন গ্রাডিয়েন্টের ভালো কাজগুলো আপনারা
দেখতে পাবেন যে আসলে গ্রাডিয়ানের অনেকগুলো যে কাজ আছে সেগুলো দেখতে পারবেন। জাস্ট আমি এটাকে নিলাম, এটাকে সেভ করে রাখি গ্রাডিয়ানটাকে। এবার এটাকে আবার ব্ল্যাকে নিয়ে যাই। এরপর এটা সিলেকশন থাকা অবস্থা, সরি, এটাকে ব্ল্যাক করে দিই। এবার এটা সিলেকশন থাকা অবস্থায় আমি কি করব, স্ট্রোকে চলে যাব, ফিল কালারটা বন্ধ করে দিয়ে স্ট্রোকে চলে যাবো। স্ট্রোকে যেয়ে ওই গ্রাডিয়েন্টটাকে নিলাম। নেওয়ার পরে দেখেন এইটাকে যখন আমি এইভাবে ধরলাম তখন কিন্তু একটা শেপ হচ্ছে। দেখেন এটাকে আমি স্ট্রোকটা বাড়ায় দিই, তাহলে বুঝতে পারবেন একটা শেপ হচ্ছে। কিন্তু কিবোর্ডের সর্ব উপরে একেবারে এসকেপ টুলের নিচে যে টুলটা আছে, যে কিটা আছে প্রেস করা যায়, কোটেশনের মানে দেওয়া, এই টুলটাকে প্রেস করে ধরে যখন আপনি বিভিন্ন আকৃতিতে দিবেন, দেখেন অনেক ধরনের আকৃতি তৈরি হয়ে যাবে। দেখেন এই যে, ঠিক আছে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ডিজাইনের ক্ষেত্রে মারাত্মক লেভেলের একটা ইফেক্ট এখানে তৈরি করে। এবার এইখান থেকে আপনি ই করে দেন, স্ট্রোকটা কমিয়ে দেন, দেখেন একটা দারুণ একটা ডিজাইন এখানে চলে আসছে। এখন এইখান থেকে যদি আপনি আপনার যে গ্রাডিয়ান টুলটা এখানে যদি খুব ভালো ভালো কিছু কালার ইউজ করেন, তাহলে দেখবেন ডিজাইনটার ভিতরে একটা ভালো একটা নান্দনিকতা চলে আসছে। হ্যাঁ, এখানে আমি রেড ইউজ করি, এবার দেখেন ঠিক আছে না? তো এইভাবে করে আমাদের এই যে আর্টস টুলটাকে দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন বা ইফেক্ট এখানে তৈরি করতে পারি। হ্যাঁ, এটা দেখবেন বিভিন্ন সেই টিউটোরিয়ালে দেয়, এটা টিউটোরিয়ালতে অনেক ভিউ। হ্যাঁ, মানে অনেকে দেখে যে এত এত সুন্দর শেপ বা এত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা কিভাবে তৈরি করা হয়। কিন্তু আসলে এক ক্লিকে সব হয়ে যাচ্ছে। যাদের জানা আছে তারা তো জানেনি, আর যাদের জানা নেই তারা জেনে নিলেন যে সুন্দরভাবে যখন কোনো লোগো রিপ্রেজেন্ট করতে গেলেও কিন্তু আসলে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ডের দরকার হয়। যারা ব্র্যান্ডিং নিয়ে কাজ করেন তারা কিন্তু জানেন টুকিটাকি যে লোগো ডিজাইনের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে লোগো ডিজাইন রিপ্রেজেন্ট করার জন্য ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি ব্যাকগ্রাউন্ড আপনি ভালো জানেন তাহলে ব্র্যান্ডিং এর জন্য আপনি কয়েক ধাপ আগায় যাবেন। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। এরপরে স্পাইরাল টুল, স্পাইরাল টুলটা কিছু কিছু ক্ষেত্রে যে এই যে সার্কেল অনুযায়ী যে ডিজাইন গুলো এইগুলোর ক্ষেত্রে কাজে দেয় অনেক সময়। আবার অনেক সময় মানে এটা বেশি লাগে না, দরকার হয় না যে স্পাইরাল টুল দিয়ে আমরা বেশি কাজ করব, এরকম দরকার হয় না বেশি, খুবই কম দরকার হয়। দেখেন স্পাইরাল টুলের মজার একটা বিষয় হচ্ছে যখন আমরা স্পাইরাল টুলটাকে ইউজ করব তখন এই জায়গা হচ্ছে আমাদের আপ অ্যান্ড ডাউন অ্যারোর কিছু কাজ আছে। যেমন দেখেন এখানে আমি শিপ চেপে ধরে সমান আকৃতির একটা শেপ নিলাম, এরপরে কি করলাম, আপ আপ ইচ্ছে অ্যারোটাকে প্রেস করলাম, তাহলে যত ভিতরে যতগুলো প্যাচ দরকার আপনার এই প্যাচগুলো তৈরি হয়ে যাবে। আবার যখন আমি ডাউন অ্যারো প্রেস করব তখন এখান থেকে এক একটা পার্ট, যত যে পার্টের দূরত্ব হচ্ছে এক একটা অ্যাঙ্কর পয়েন্টের দূরত্ব। হ্যাঁ, এই পার্টের দূরত্ব হচ্ছে এক একটা অ্যাঙ্কর পয়েন্টের দূরত্ব, আপনি অ্যাঙ্কর পয়েন্টটাকে এইভাবে মাইনাস করতে পারবেন, আবার অ্যাড করতে চাইলে এইভাবে অনেকগুলো প্যাচ তৈরি করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার স্পাইরাল টুলের কাজ। এবার হচ্ছে রেক্টেঙ্গুলার টুল, হচ্ছে এমন একটা গ্রিড, এইটাকে সাধারণত অনেক সময় আমাদের ধরনের অনেকগুলো গ্রিড নিতে একসাথে একই একই রকম ভাবে গ্রিড নিতে এটা খুবই হেল্পফুল। যেমন মনে করেন আপনি যদি লাইনার টুল দিয়ে, লাইন সেগমেন্ট টুল দিয়ে, লাইনার টুল দিয়ে যদি আপনি অনেকগুলো গ্রিড নিতে চান, তাহলে প্রথমে একটা টুল নিয়ে অল্টার প্রেস করে একটা করে তারপরে কন্ট্রোল ডি প্রেস করে করে বারবার করে করতে হবে। আবার এইটাকে গ্রুপ করে নিয়ে এটাকে আপনার কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে এখানে রিফ্লেক্ট করতে হবে। হচ্ছে এখানে আপনারা প্রিভিউতে রেখে অথবা অ্যাঙ্গেলে যে এখান থেকে আপনাকে রোটেট করে করে বা উপরে নিচে দিয়ে দিয়ে তারপরে এই করতে হবে, রিফ্লেক্ট করতে হবে। হুম, কপিতে প্রেস করলে রিফ্লেক্ট হয়ে যাবে। ট্রান্সফর্মে যে রোটেট, যখন আপনারা এইভাবে দিবেন কপিতে প্রেস করলে এটা গ্রিডের মতো হয়ে যাবে। কিন্তু আসলে এই কাজটা কষ্ট করে না করে যদি আমি একবারেই করতে চাই তাহলে রেক্টেঙ্গুলার গ্রিড টুলটা নিয়ে আমি জাস্ট এইভাবে প্রেস করলে কিছু সংখ্যক ডিফল্ট, এই ডিফল্টটাকে কিন্তু আপনি আবার প্রিসেট করতে পারেন। কিভাবে? এখানে জাস্ট ডাবল ক্লিক করবেন, এই যে এই শেপটা, এই টুলটাকে সিলেকশন রেখে ডাবল ক্লিক করবেন, তখন এখানে আপনার একটা টুল অপশন চলে আসবে। সেখান থেকে আপনি কতগুলো চান, ভার্টিক্যালি কতগুলো চান, হরাইজন্টালি কত লাইন চান, সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আপনি যদি 10 করে চান, যে না, যদি চান যে হরাইজন্টালি 10 থাকবে আর ভার্টিক্যালি 5টা থাকবে লাইন, তাহলে আপনি 5 দিয়ে ওকে প্রেস করবেন। তাহলে এইখানে আপনি আপনি যেটা চাইছিলেন সেভাবে লাইনগুলো সাজানো থাকবে। এবার কথা হচ্ছে যে আমি তো এখানে অপশন থেকে এটাকে কম বেশি করলাম, আমি যদি এখানে অ্যারোর মাধ্যমে কম বেশি করতে চাই তাহলে কি সম্ভব? অবশ্যই সম্ভব। দেখেন যদি আপনি হরাইজন্টাল লাইনগুলোকে বাড়াতে চান,
তাহলে কিন্তু আপনি জাস্ট ওপরেরটাকে প্রেস করবেন, তাহলে শুধু বাড়তেই থাকবে। আর যদি মাইনাস করতে চান তাহলে নিচের ডাউন অ্যারোটাকে প্রেস করবেন, তাহলে কমতেই থাকবে। এরপরে ভার্টিক্যালি যদি আপনি শেপগুলোকে বাড়াইতে চান তাহলে এইভাবে ক্লিক করবেন, বাড়তেই থাকবে। আবার লেফট সাইডটার লেফট অ্যারোতে ক্লিক করবেন, এটা কমতেই থাকবে। অর্থাৎ যে আপনাকে প্রোগ্রাম থেকেই যে ওইখান থেকে আপনার লাইনগুলো বাড়াইতে হবে এমন না। আপনি শেপগুলো নিয়ে শিপ চেপে ধরবেন, এবার স্কোয়ার আকৃতির শেপ হবে, শিপ ছেড়ে দিবেন, এটাকে ফ্রি ট্রান্সফর্ম হবে। ফ্রি ট্রান্সফর্ম হয়ে অনেকগুলো গ্রিড তৈরি হয়ে যাবে। এবং এই গ্রিডকে যখন আপনি মানে কমিয়ে দিবেন, কমিয়ে দিয়ে আপনার ডিজাইনের সুবিধার্থে তখন আপনি পেন টুল নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের শেপ এখান থেকে আর্ট করতে পারবেন, যেটা আপনার গ্রিডের মাধ্যমে অনেক সোজা হয়ে যাবে। হ্যাঁ, যেটা আপনার গ্রিড লোগো যখন ডিজাইন আমরা করব, বা গ্রিডের লোগো যারা ডিজাইন করতে পারেন তারা জানবেন যে এটা আসলে কত সুন্দরভাবে এটাকে রিপ্রেজেন্ট করা যায়। হ্যাঁ, ওই যে আমি কর্নারে প্রেস করছি, ওটার অ্যাঙ্কর পেয়ে গেছে, যার কারণে ওই সমস্যাটা হলো। অ্যাঙ্কর না পাইলে আবার ওই শেপটাকে আপনি যা ইচ্ছা তাই বা যেমন ইচ্ছা সেরকম শেপে রূপান্তরিত করতে পারবেন। আচ্ছা, তাহলে গ্রিড টুলটা গেলে এরপরে হচ্ছে পোলার গ্রিড টুলের সেরকম কিছু লাগে না। এটা যদি কোনো ডিজাইনের ক্ষেত্রে বাই চান্স কোনো ডিজাইনের ক্ষেত্রে লেগে যায় তাহলে লাগতে পারে। এটাও সেম কাহিনী। এটাও সেম ওয়েতে আপনি আপ অ্যান্ড মানে এটাকে সিলেক্ট করে তারপরে এইটা পেন টুল দিয়ে সিলেক্ট রাখা অবস্থায় আপনার আপ অ্যান্ড ডাউন করবেন, তা না হলে কিন্তু হবে না। হ্যাঁ, যখন আপনি এটাকে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে পেন টুলটা কিন্তু ছাড়বেন না। যতগুলো টুলের কাজ দেখাইছি আপ অ্যান্ড ডাউনের অ্যারোর ক্ষেত্রে, আপনারা কিন্তু জাস্ট ড্র্যাগ করে ধরে রেখে তারপর হচ্ছে আপ অ্যান্ড ডাউন বা লেফট অ্যারো রাইট অ্যারো প্রেস করে করে এটাকে কমাইতে বাড়াইতে পারবেন। এবং কাজ হয়ে গেলে যখন আপনার মনে করেন যে সবগুলো লাইনগুলো নেওয়া হয়ে গেছে, এরপরে শিপ চেপে ধরে এটাকে আপনি 100% সার্কেলে বা 100% স্কোয়ার শেপে এটাকে নিতে পারবেন। এরপরে একটা স্ট্রোক দিলেই আপনার কিন্তু কাঙ্ক্ষিত যে রেজাল্টটা সেটা আপনার চোখের সামনে চলে আসবে এইভাবে। হ্যাঁ, আসলে বেসিকের ভিতরে অনেক কিছু যেটা দেখাইতে গেলে আসলে এক ক্লাসে পসিবল না। তারপরেও আমি চেষ্টা করতেছি যতটুকু শর্টের মাধ্যমে আপনাদের বোঝানো যায়। এর ভিতরে যদি কিছু ভুল থেকে থাকে অবশ্যই বলবেন আমাকে, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে। আমার অনেক কিছুই ভুল হবে, আপনাদেরও ভুল হবে, সেগুলো আমি ধরানোর চেষ্টা করব, আপনারাও আমারটা ধরার চেষ্টা করবেন। এতে আমার কোনো বিন্দুমাত্র লজ্জা থাকবে না, কারণ আমি কিছু শিখতে পারবো, এটা আমি জানবো। ওকে। আচ্ছা, এই লাইন সেগমেন্ট টুলে যতগুলো সেক্টর ছিল এইগুলো আমরা দেখলাম। এরপরে হচ্ছে আমরা রেক্টেঙ্গুলার টুলের ক্ষেত্রে এখানে যতগুলো টুল আছে, স্টার দিয়ে শুরু করে পলিগনাল টুল দিয়ে, ইলিপস দিয়ে, রেক্টেঙ্গুলার টুল দিয়ে, প্রত্যেকটা টুলের কাজই দেখলাম। তার ভিতরে যখন আমরা রেক্টেঙ্গুলার টুলে যাব, যখন আমরা রাউন্ড টুলে যাব এবং হচ্ছে ইলিপস টুলে যাব, এই ক্ষেত্রে বাদে যখন আমরা পলিগনাল টুলে যাব এবং পলিগনাল টুলে যে, যেমন দেখেন এইখানে যখন আমরা লাইন সেগমেন্ট টুলে গেছিলাম তখন আমরা এখানে ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের একটা অপশন টুল বের হয়েছিল। বাট এইখানে যদি আমাদের কোনো অপশন টুল দরকার হয়, আমরা কিন্তু এখানে ডাবল ক্লিক করলে অপশন টুলটা আসবে না। তো আমাদের কি করতে হবে, বাইরে ক্লিক করলেই আমরা একটা রেক্টেঙ্গুলারের জন্য মানে হাইড ওয়াইড বসানোর জন্য আমরা একটা পপ আপ উইন্ডো পাবো। সেখান থেকে আমরা কিন্তু কম বেশি করে, আমি যদি উপরে 20 রাখতে চাই, নিচেই 10 রাখতে চাই, এভাবে করে কিন্তু আমরা একটা শেপ নিতে পারি। হ্যাঁ, ইঞ্চিতে। আচ্ছা, এটা ইঞ্চি করা ছিল। আমরা কন্ট্রোল প্লাস আর প্রেস করে রোলারটাকে আনতে পারি, আবার কন্ট্রোল প্লাস আর প্রেস করে রোলারটাকে হাইড করতে পারি। তো কন্ট্রোল প্লাস আর প্রেস করে হাইড করলাম, এরপরে রাইট বাটন ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে আমাদের আর্টবোর্ড প্রিসেট করতে পারি। হ্যাঁ, আর্টবোর্ডের সাইজ প্রিসেট করতে পারি বা সাইজটাকে চেঞ্জ করতে পারি, কনভার্ট করতে পারি। পিকজেল চাইলে পিকজেল, পয়েন্ট চাইলে পয়েন্ট, পিসাস চাইলে পিসাস, ফিট চাইলে ফিট, আমরা এখান থেকে পিকজেলে কনভার্ট করে দিলাম। হ্যাঁ, তারপরে বাইরে ক্লিক করে এখানে আমি চাচ্ছি হচ্ছে 500 উপরে, আর নিচে হচ্ছে 100 দেওয়ার পরে ওকে প্রেস করলে আমার এখানে এই লাইনের বা এই যে রেশিও, এই রেশিওতে আমাদের একটা শেপ তৈরি হয়ে যাবে এরকম। ঠিক একইভাবে যখন রাউন্ড রেক্টেঙ্গুলার যাবেন, সেইখান থেকে আপনার কর্নার রেডিয়াস কতটুকু থাকবে এখান থেকে কমিয়ে বাড়িয়ে আপনি রাউন্ড করতে পারবেন। এরপরে হচ্ছে ইলিপস টুল, ইলিপস টুলের মাধ্যমেও আপনি এখান থেকে হাইট কতটুকু হবে, ওয়াইড কতটুকু হবে, এটা বের করতে পারবেন। এরপরে আছে হচ্ছে গিয়ে পলিগনাল টুল। পলিগনাল টুলের ক্ষেত্রে একটু সবকিছু ব্যতিক্রম, কারণ পলিগনাল টুলে অনেকগুলো অ্যাঙ্কর কর্নার থাকে, অ্যাঙ্কর যুক্ত কর্নার থাকে। যেমন এখানে 6টা আছে। আমি যদি এখানে জাস্ট শিপ চেপে ধরে ড্রাগ করি, এই যে ড্রাগ করলাম, তাহলে 6 কর্নার বিশিষ্ট একটা পলিগনাল টুল এখানে চলে আসলো। এরপর যদি আমি কর্নার গুলো বাড়াইতে চাই তাহলে সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করব এবং এখান থেকে আমি 7টা করে দিলাম। তারপর ওকে প্রেস করলে এখানে 7 কর্নার, মানে 7টা কর্নার যুক্ত পলিগনাল টুল এখানে কিন্তু একটা শেপ তৈরি করে ফেলবে। ঠিক এরকম করে আমি যদি কোনো স্লাইড বা সাইড গুলো বাড়াইতে চাই
বাড়াইতে পারবো, কমাইতে চাইলে কমাইতে পারবো। আমি পাশে রেখে দিলাম, এই যে পাঁচটায় চলে আসলো। এই ধরনের শেপের অনেক লোগো কিন্তু আপনারা দেখতে পান। তো সেই ক্ষেত্রে কিন্তু আহ লোগোকে কাস্টমাইজ করার জন্য এই শেপের কোনো বিকল্প নাই, এই শেপগুলো নিয়ে আপনাকে কাজ করতেই হবে। ঠিক আছে। এবং স্টারের ক্ষেত্রে অনেক সময় 5 স্টার দরকার হয়, অনেক সময় 7 স্টার দরকার হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট স্টারে ক্লিক রেখে এখানে ক্লিক করব। ক্লিক রাখার পরে এখানে পয়েন্ট গুলো বাড়াবো। এখানে 5 পয়েন্ট দেওয়া আছে মানে 5 স্টার। যখন আমরা 7 পয়েন্ট দিব তখন 7 স্টার হয়ে যাবে, 7টা কর্নার হয়ে যাবে। এইভাবে করে কিন্তু আমরা হচ্ছে স্টারের কর্নার গুলো বাড়াইতে পারবো। এবং এই কর্নারের ভিতরের যে অপশন গুলো, এইগুলোকে বাড়াইতে গেলে কমাইতে গেলে আমরা রেডিয়াস 1, রেডিয়াস 2 পাবো। কোনো কোনো সময় দেখা যাচ্ছে এটাকে একটু বাড়াইতে হবে, তখন আমরা এখানে রেডিয়াস 1, 2 দেখে, যেমন এখানে 25 আছে, আমরা এখানে যদি দিয়ে দিই 35, 35 দিয়ে ওকে দিই, তাহলে দেখেন এখানে ভিতরের সংখ্যাগুলো একটু বেড়ে গেল। হ্যাঁ, ভিতরের যে আকৃতিটা এটা একটু বেড়ে গেল, মোটা হয়ে গেল। আবার এখানে ক্লিক করার পরে এখানে যদি আবার সেই 25 রেখে দিই, 25 রেখে ওকে প্রেস করলে আবার সেই আগের যে স্টার, 7 স্টার যুক্ত যে একটা শেপ, সেটা এখানে চলে আসবে। তো এখানে আমার আগে ছিল 5 স্টার, আমি এখানে 5 স্টার রাখলাম এবং এখানে 35 করে দিলাম। তারপর ওকে প্রেস করলো, একটা মোটা আকৃতির স্টার কিন্তু এখানে চলে আসলো। এরকম কিছু স্টার আছে যেগুলো আপনারা দেখতে পান যে 5 স্টার হিসেবে আহ, দিয়ে থাকে এরকম, 1, 2, 3, 4, 5, এরকম 5 স্টার দেওয়া থাকে, দেখেন না আপনার রিভিউতে, বিভিন্ন ধরনের রিভিউতে এই ধরনের শেপ নিয়েই কিন্তু তারা কাজ করে, এরকম 5 স্টার রিভিউ। জাস্ট এই সবগুলোই আসে কিন্তু আমাদের ইলাস্ট্রেটর, বা এই যে ইলাস্ট্রেটর জাতীয় ভেক্টর ভেক্টর জাতীয় যে সফটওয়্যার গুলো আছে, যেখান থেকে শেপ বিল্ড করা যায় এবং শেপকে প্রয়োজন অনুযায়ী ছোট বড় করা যায়, রেশিও অনুযায়ী, সেই সমস্ত সফটওয়্যারের কাছ থেকে কিন্তু শেপগুলো নিয়ে আমাদের ওয়েবসাইটে ব্যবহার করা হয়। ওকে। এবার আসি পেইন্ট ব্রাশ। পেইন্ট ব্রাশটা তো আগেও আমি একবার একটু দেখাইছিলাম, যে এখানে পেইন্ট ব্রাশ থেকে আমাদের এখানে ব্রাশের জন্য যে ফ্যামিলি আছে বা জায়গা আছে, এই জায়গা থেকে আমাদের ব্রাশ সিলেক্ট করে আমাদের পেইন্ট করতে হয় বা বিভিন্ন ধরনের ডিজাইন করতে হয়। যারা লোগো ডিজাইন করেন তারা ভালো করে জানেন, বিভিন্ন লোগোর যদি ব্রাশের কোনো ইফেক্ট থাকে, অথবা ক্যালিগ্রাফি যারা ডিজাইন করেন, তারা খুব ভালো করেই জানেন যে আসলে পেইন্ট ব্রাশের কতটা গুরুত্ব। যারা ক্যালিগ্রাফি ভালো ডিজাইন করতে পারেন বা সামনে শিখবেন, তাদের জন্য বলবো, এখানে দেখেন বিভিন্ন ধরনের ব্রাশ আছে। এই ব্রাশগুলোকে, এখানে যে ডিফল্ট ব্রাশগুলো, সেইগুলো তো থাকলো, এটা প্রত্যেকের সফটওয়্যারে থাকে। কিন্তু আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরের অনেকগুলো ব্রাশ আছে যেগুলো আসলে ডিফল্ট ব্রাশ, সেটা আমরা অনেকেই জানি না। তা সেটা বের করার জন্য আমাদের এখানে এই অপশন থেকে যাব। যাওয়ার পরে দেখেন অনেকগুলো পার্ট আছে। এই যে ওয়াকম 6D ব্রাশে, সেটা হচ্ছে আমার ডাউনলোড করা। কিভাবে ডাউনলোড করতে হয় এটাও আমরা দেখবো। আর এইখানে যেগুলো আছে এগুলো হচ্ছে ডিফল্ট ব্রাশ। এই ডিফল্ট ব্রাশগুলো সবার হচ্ছে সফটওয়্যারে আছে দেওয়া। যেমন দেখেন এখানে যদি আমি অ্যারো স্পেশালি ক্লিক করি, আলাদা একটা উইন্ডো, পপ আপ উইন্ডো বের হবে এবং এখানে ব্রাশের একটা সিরিয়াল এখানে চলে আসবে। আমরা এটা একটু বড় করে দিই। বড় করে দেওয়ার পর এখানে দেখেন আপ অ্যান্ড লেফট অ্যান্ড রাইট অ্যারো আছে, যেটা দিয়ে আমরা সামনের দিকে আগাইতে পারবো, আবার ব্যাকের দিকেও যাইতে পারবো। এবং দেখেন এখানে যতগুলো অ্যারো আছে, প্রত্যেকটা পরিবারই কিন্তু আমরা এখানে পাবো। দেখেন এখানে অ্যারো স্ট্যান্ডার্ড, এই যে অ্যারো, এখানে এই যে অ্যারো যে স্ট্যান্ডার্ড আসলাম, প্যাটার্ন অ্যারোতে আসলাম, তারপর আর্টিস্টিক অ্যারোতে চলে যাবো, আর্টিস্টিকে চলে যাব। দেখেন প্রত্যেকটা যে প্যাটার্ন অ্যারোস চলে আসছে। এরপর আর্টিস্টিক ক্যালিগ্রাফি চলে আসছে। দেখেন ক্যালিগ্রাফি ডিজাইন করার ক্ষেত্রে এখানে যে শেপগুলো আছে, ফ্ল্যাট শেপ, এই শেপগুলো দিয়ে কিন্তু আমরা পেইন্ট ব্রাশ সিলেকশন করে আমরা এখানে বিভিন্ন ধরনের ক্যালিগ্রাফি ডিজাইন করতে পারি। যে বিভিন্ন ধরনের কি বলে স্ক্রিপ্ট ফন্ট, দেখেন না, স্ক্রিপ্ট ফন্টে অনেক ধরনের ক্যালিগ্রাফি ইউজ করা হয়। তারপরে অনেক ক্যালিগ্রাফি ডিজাইন আছে যেগুলো দিয়ে সুন্দর সুন্দর ক্যালিগ্রাফি ডিজাইন প্রেজেন্টেশন করা হয় এইভাবে। তো এই যে ক্যালিগ্রাফি যে ব্রাশগুলো, এই ব্রাশগুলো আবার কিভাবে তৈরি হয়, এই ব্রাশগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা যায়, নিজেরাই তৈরি করতে পারবেন। সেটার জন্য মনে করেন একটা রেক্টেঙ্গুলার শেপ নিলেন, এটাকে আম, মানে ফিল কালার দিলেন, এরপর এটাকে এখানে ওপেন করে, তারপরে এই যে ক্যালিগ্রাফি, সরি, এখানে স্ক্রাচ ব্রাশ আগে একটু সিলেক্ট করে নিই। এখান থেকে কিছু করার দরকার হয় না, জাস্ট ওকে প্রেস করলেই হবে। জাস্ট এটা এখানে একটা ওপেন হয়ে গেছে। এবার আমি আহ, আমার যে পেইন্ট ব্রাশ আছে এটা সিলেক্ট করার ক্ষেত্রে আমি যদি ডিজাইন করি, এটা স্ট্রোক সিলেক্ট করে, এখানে তো অলরেডি স্ট্রোক সিলেক্ট হয়ে আছে, সিলেক্ট করে স্ট্রোক দিয়ে আমরা যে ডিজাইন গুলো করি সেইখানে
আমাদের এই যে ব্রাশগুলো এইগুলো আমরা ব্যবহার করতে পারবো। দেখেন এখানে পয়েন্ট কমিয়ে দিলে, এটা সিলেক্ট করে নিই, সিলেক্ট করে পয়েন্ট কমিয়ে দিলে এটা ছোট রাউন্ড হবে, আর যদি পয়েন্ট বাড়িয়ে দিই তখন বেশি বড় হবে আর কি। হ্যাঁ, এইভাবে আপনি ব্রাশটাকে এখানে অ্যাড করে তারপরে আপনি আপনার পছন্দ মতো ডিজাইনগুলো করতে পারবেন। এবং দেখি এইখানে আমাদের ক্যালিগ্রাফির যেগুলো দেওয়া আছে ডিফল্ট ভাবে, এইগুলো আপনারা ইউজ করে ব্রাশগুলো করতে পারবেন। এবং এই ক্যালিগ্রাফি ব্রাশটাকে যদি আপনি আহ, মানে বিভিন্ন আঙ্গিকে সাজাইতে চান, তাহলে কিন্তু জাস্ট যে কোনো একটা সিলেক্ট করে আপনি সেই ক্যালিগ্রাফির জন্য যে ব্রাশটা তৈরি হয় বা যে পার্টটা তৈরি হয়, সেটাকে কিন্তু আপনি বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন স্টাইলে এখান থেকেই তৈরি করে নিতে পারবেন নিজের মতো। এখানে যেগুলো ডিফল্ট দেওয়া আছে সেগুলো তো থাকলোই, তা বাদে যদি আপনি চান যে আর একটু মোটা করে দিব, তাহলে মোটা করে দিয়ে ওকে প্রেস করবেন এবং অ্যাপ্লাই টু স্ট্রোকে দিয়ে দিবেন। তাহলে এখানে নতুন একটা অ্যাপ্লাই, মানে নতুন একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে দেখেন একটু মোটা, তখন আপনি আপনার পছন্দ মতো ডিজাইনগুলো করতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। এইভাবে করে এখানে যত ক্যালিগ্রাফির যে পার্টগুলো আছে এগুলোকে আপনি এখানে নিয়ে এসে তারপর ডাবল ক্লিক করে এখানে কিন্তু আপনি আপনার পছন্দ মতো এটাকে ইফেক্ট গুলো ইউজ করতে পারবেন। এই যে অ্যাপ্লাই টু স্ট্রোক, তখন অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে এবার বড় করে আপনি আপনার ডিজাইনগুলোকে রিপ্রেজেন্ট করতে পারতেছেন। এটা জাস্ট বেসিক ভাবে দেখাচ্ছি, এটা আপনার পরবর্তীতে খুব ভালোভাবেই মানে আপনারা কাজ করবেন যখন ডিজাইন দেখানো হবে, তখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আর ক্যালিগ্রাফি নিয়ে যারা, আসলে আমি তো ক্যালিগ্রাফি এক্সপার্ট না, যারা ক্যালিগ্রাফি নিয়ে কাজ করতে পারেন বা চান, তারা এই পার্টগুলো নিয়ে একটু বেশি মানে যদি আপনারা ইউজ করেন, তাহলে আপনি ক্যালিগ্রাফিতে এক্সপার্ট হয়ে যাবেন। অবশ্য তার জন্য কিছু পার্ট আছে, কিছু রুলস আছে, সেই রুলস অনুযায়ী যদি আপনি ডিজাইনগুলো করতে পারেন, বিভিন্ন লেখা, সেইগুলো কিন্তু এই যে ব্রাশগুলো আছে এই ব্রাশের মাধ্যমে কিন্তু আপনি লিখতে পারেন। যারা ইংলিশ, যাদের ইংরেজি হাতের লেখাটা অনেক ভালো সুন্দর, তাদের জন্য কিন্তু এই ক্যালিগ্রাফি ব্রাশের একটা অন্যতম হাতিয়ার হতে পারে। এটা হচ্ছে ব্রাশের প্রিসেট কিভাবে সাজাবেন, ব্রাশগুলোকে কিভাবে রিসাইজ করবেন এবং ব্রাশগুলো কিভাবে ইউজ করবেন সেটা। আচ্ছা, এখানে তো ওটা কেটে দিলাম। তাহলে এই যে পার্টটা আসলে, এখান থেকে যদি কোনো বিভিন্ন ব্রাশ নিয়ে আপনারা কাজ করতে চান, পেইন্ট ব্রাশ নিয়ে, তখন কিন্তু এটার কোনো বিকল্প নাই। এটা আমি বাড়িয়ে দিই স্টোভটাকে, যদি সোজা ভাবে দিয়ে দিই সোজা আসবে, যদি আমি এটাকে রাউন্ড ভাবে কোনো ডিজাইন দিতে চাই তাহলে এটা আসবে। জাস্ট এখানে একটা সিলেক্ট করা লাগবে, এছাড়া কিছু না। এটা সিলেক্ট করে যদি আমি কাজ করি এইভাবে, আর আমি যদি এইভাবে নিয়ে সোজা ক্লিক করি, তাহলে সোজাভাবেই এটার ডিরেকশনটা আসবে। এখানে অনেক ধরনের ব্রাশ আছে, এখানে এনে কাজ করতে পারবেন। আবার এখানেও বিভিন্ন ধরনের ব্রাশ আছে, এরকম প্রত্যেকটা সিলেক্ট করলে আপনি কিন্তু ব্রাশের এখানে যত ডিফল্ট ব্রাশ আছে, যেগুলো অনেক সময় খুঁজে পান না বা জানেনও না যে এখানে আছে, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে বের করে নিয়ে কাজ করতে পারবেন। এবং এই কাজগুলো তো অবশ্যই জানেন, যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী তার এটা কাজ করতে হবে। এখন দেখেন এখানে একটা ডিজাইন দেওয়া আছে, কালার দেওয়া আছে, একটা প্রিসেট ডিফল্ট কালার দেওয়া আছে। এখন আপনি যদি চান যে এই কালারটাকে আমি অন্য কালার করব বা অন্য কালার অনুযায়ী আমি এটাকে ইউজ করব, তাহলে কিন্তু এটাকে এখান থেকে যে ব্রাশটা আপনারা ইউজ করছেন ডাবল ক্লিক করে যে অপশনটা আসবে, সেখান থেকে আপনি এখানে কালারটাকে ইউজ করতে পারবেন কিন্তু। হ্যাঁ, এখান থেকে কালার সিলেকশন নিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারবেন এখানে। আর এখান থেকে মুড গুলো চেঞ্জ করা যায়। আপনারা এগুলো একটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এগুলো কোন মুডগুলো, পাতাটা কোন কোন স্টাইলে দিলে ভালো হয়, বা কোন দিকে মুভ করলে আমার যে লিফ গুলো আছে সেইগুলো অরিজিনাল ওয়েতে সামনের দিকে যাবে। এখানে ফ্লিপ করতে চাইলে ফ্লিপ করতে পারবেন, ফ্লিপ অ্যাক্রস করতে চাইলে করতে পারবেন। অ্যাড স্পেস টু ফিট, এইখানে কর্নার গুলো ফিট করতে চাইলে এই স্পেস গুলো দিয়ে আপনার করবেন আর কি, জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন। তারপর ওকে প্রেস করে আপনারা কিন্তু অ্যাপ্লাইতে ক্লিক করলে নতুন একটা স্ট্রোক কিন্তু এখানে চলে আসবে। জাস্ট ওইখান থেকে যখন আমি ব্রাশে যে এখানে ক্লিক করছিলাম, জাস্ট এই কালারটা নিয়ে, মানে আই ড্রপার টুল দিয়ে, তখন কিন্তু ওই কালারটা নিয়ে ও নতুন একটা কালার তৈরি করে ফেলছে। আচ্ছা, এটা গেল। তাহলে এখানে অনেকগুলো ব্রাশ আছে যেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন। এবং যদি আপনারা চান যে আমরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ব্রাশ ডাউনলোড করে ব্রাশগুলোকে আমি ব্যবহার করতে চাই, তাহলে এই এই ধরনের কিছু ব্রাশ জি আছে, তারপর হচ্ছে ভিক্টরি জি আছে, এবং এই তিনটা ওয়েবসাইট আছে। আমি যদি চান আপনাদের লিঙ্কগুলো দিয়ে দিব আপনাদের কমেন্টে। এইখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে আপনারা এই ব্রাশগুলো এই যে যেখানে আমরা ইউজ করলাম এই অপশনেও আনতে পারেন। যেমন এটা আমি আনছি, এইটা আমরা আনতে পারেন। সেটার জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট এইখান থেকে যে কোনো একটা ব্রাশকে ডাউনলোড করবেন, করার পরে আপনারা ইসে চলে যাবেন, আপনাদের উইন্ডোজে চলে যাবেন। উইন্ডোজে চলে যাওয়ার পরে লোকাল ডিস্কে যাওয়ার পরে প্রোগ্রাম ফাইলে যাবেন। এখান থেকে অ্যাডোবি, অ্যাডোবি ইলাস্ট্রেটর যদি 24 ইউজ করেন, 24-এ যাওয়ার পরে প্রিসেট,
প্রিসেটে যাওয়ার পরে যে অপশনটা আছে, এই যে ব্রাশ, এই ব্রাশের এইখান থেকে আপনি যে কোনো একটা গ্রুপের নাম লিখে সেই ব্রাশটাকে, বা ওরা যদি কোনো নাম দেয় এখান থেকে, যদি কোনো নাম থাকে, যে সেটটাকে ডাউনলোড করতেছেন, মনে করেন যে এই সেটটাকে ডাউনলোড করবেন, এই সেটটাকে ডাউনলোড করে সেই গ্রুপের একটা নাম দিবেন, নাম দিয়ে জাস্ট ওই ফাইলটাকে আপনি এখানে সে দিয়ে দিবেন, এই ফাইলের ভিতরে দিয়ে দিলে তখন আপনি এই অ্যাডোবি ইলাস্ট্রেটরকে একবারে ডিলিট করে, মানে একবার ক্লোজ করে ফিরে রিওপেন করবেন, করার পরে আপনি এখানে অপশনগুলো অ্যাভেলেবেল দেখতে পাবেন। তখন আপনি ওই ব্রাশগুলো নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে। এরপরে আছে পেন টুল। এই পেন টুল, শার্পার পেন টুল, স্মুথ টুল, তারপর হচ্ছে পাথ ইরেজার টুল এবং জয়েন্ট টুল। জয়েন্ট টুলটা হয়তো সবাই জানেন। তার আগে আমি একটু পেন টুল দিয়ে কাজ করি। পেন টুলটা অনেকটা ব্রাশের টুলের মতোই। হুম। এই যে পেন টুলটা আছে, পেন টুলটা অনেকটা ব্রাশ টুলের মতোই, তবে অনেক সময় দেখা যাচ্ছে আমরা যে ডিজাইনটা করতে আমাদের প্রবলেম হয় পেন টুল দিয়ে, সেটা কিন্তু আমরা পেন্সিল টুল দিয়ে আর্ট করতে পারি। যেমন কিছু কিছু জায়গা আছে যে আমাদের যারা হচ্ছে নোট প্যাড প্যাড ইউজ করে আর কি ডিজাইনের জন্য, তাদের জন্য পেন্সিল টুলটা একটা পুরো, কারণ এই পেন্সিল ব্যবহার করে তারা যে কোনো ধরনের শেপ, যারা ক্যারেক্টার ডিজাইন করে, যাদের বিভিন্ন আর কি হেয়ার ডিজাইন করতে হয়, চোখের মনি ডিজাইন করতে হয়, এবং ব্রু যেইগুলো আছে সেইগুলো ডিজাইন করতে হয় পার্ট বাই পার্ট, সেটা মাউস দিয়ে করতে অনেক কষ্ট হয়, সেটা তারা প্যাড কলমের মাধ্যমে করে থাকে। এবং সেইখানে এই পেন্সিল টুলের মানে ব্যবহারটা খুব স্মুথ হয়। দেখেন এখানে আমি পেন্সিল টুলটা ব্যবহার করছি, এর রাইট বাটন ক্লিক করে যখন আমি সিম্পলিসিটিতে ক্লিক করব, তখন দেখেন পেন টুলের অনেকগুলো অ্যাঙ্কর ছিল যেগুলো স্মুথ ছিল না, এটা কিন্তু স্মুথ হয়ে গেল। আবার স্মুথ আবার নন স্মুথ করার জন্য এখান থেকে কিন্তু আপনারা এই যে অপশনটা, এটা ব্যবহার করতে পারেন। দেখেন প্রথমে যে লেভেল ছিল সেটা এরকম ছিল, যখন আমার এটা ডিফল্ট ভাবে সেট করা ছিল বিধায় হচ্ছে এখান থেকে স্মুথ হয়ে গেছিল। আপনি চাইলে আরো মিনিমাম করে এটাকে আরো স্মুথ করতে পারেন। ওকে। এটাও টেনে তারপর দেখতে পারেন যে আসলে স্মুথটা কতভাবে করা যায়। অটো সিম্পলিফাই দিলে হচ্ছে, যেটা আর কি ডিফল্ট সিম্পলিফাই, যেটা অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রিফার করে, সেই ধরনের আপনার যে স্মুথনেসটা, সেটা কিন্তু আপনি অটো সিম্পলিফাইয়ের মাধ্যমে পেয়ে যাবেন। আর অনেক সময় আমাদের অনেক যে ডিজাইন গুলো থাকে, সেটা সাধারণত অটো সিম্পলিফাইয়ের মাধ্যমে সমাধান হয়ে যায়। যেমন দেখেন যারা মানে কি বলে ওইটাকে হচ্ছে ট্রেস করে, বা ভেক্টর ট্রেস করে, হ্যাঁ, ট্রেস করার ডিজাইনের ক্ষেত্রে ওগুলো অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট যোগ হয়ে যায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখা যায় যে আহ, ওটা স্মুথ থাকে না ডিজাইনগুলো। হ্যাঁ, ডিজাইনগুলো অনেক ঝামেলা হয়। তো যখন আমরা এরকম একটা ডিজাইনকে ট্রেস করব, ইমেজ ট্রেস, এই যে এরকম একটা ডিজাইন আমরা এটি ট্রেস করে নিলাম, ট্রেস করার পরে এক্সপান্ড করলাম, করার পরে যদি আমি পেন টুলে বা পেন্সিলে ক্লিক করি, দেখেন অনেকগুলো আহ, মানে অ্যাঙ্কর এখানে অ্যাড হয়ে গেছে। এখানে রাইট বাটন ক্লিক করে যখন আমি সিম্পলি সিরিতে ক্লিক করব, তখন কিন্তু দেখেন অনেকগুলো অ্যাঙ্কর কিন্তু এখানে মানে মাইনাস হয়ে গেছে। এবার আরেকটা ব্যাপার আছে, যখন আমরা এরকম রাউন্ড শেপের এইখানে যদি আমরা মাইনাস অ্যাঙ্কর দিয়ে এখানে ডিলিট করতে চাই, তখন দেখেন এইখানে একটা শেপগুলো, দাঁড়ান আগে হচ্ছে অনেকগুলো শেপ যখন ছিল তখন সেই পরিস্থিতিতে নিয়ে যাই, এক্সপান্ড করি। এবার দেখেন এইখানে এই যে যে শেপটা আছে, এখানে যদি আমরা এটা দিয়ে মাইনাস দিয়ে জাস্ট ক্লিক করি, তাহলে কি একটা অন্যরকম কাটিং হয়ে গেল। যখন আমরা এখানে মাইনাস অ্যাঙ্করে ক্লিক করলাম, তখন কিন্তু এই বরাবর মাইনাস হলো না, মাইনাস হয়ে অনেকটা নষ্ট হয়ে গেল। এখন এইখানে যদি আমরা শিফট চেপে ধরে জাস্ট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, তাহলে শেপটা শেপের জায়গায় থাকবে, জাস্ট অ্যাঙ্করটা আউট হয়ে যাবে। কিন্তু আমরা যদি শিফট চেপে না চেপে ধরে যদি আমরা অ্যাঙ্করটাকে আউট করি, তাহলে দেখবেন আপনার শেপটা নষ্ট হয়ে যাবে। তো এই দুইটা ওয়েতে আমরা শেপগুলোকে স্মুথ ভাবে আর্ট করতে পারি। আমরা ইমেজ ট্রেস করার পরেও সেটাকে আমরা 100% স্মুথ করতে পারি। সেটা হচ্ছে দুইটা টুলের মাধ্যমে, একটা হচ্ছে সিম্পলিসিটি টুল, আর একটা হচ্ছে এইখান থেকে এই যে অ্যাড অ্যাঙ্কর অথবা মাইনাস অ্যাঙ্করকে যখন আমরা অ্যাপ্লাই করব, জাস্ট শিফট চেপে ধরে আমরা অ্যাঙ্কর গুলোকে ডিলিট করব, তাহলে আমাদের শেপগুলো শেপের জায়গায় থেকে যাবে, নষ্ট হবে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে ইমেজ ট্রেস ক্ষেত্রে সিম্পলিসিটি, অথবা যখন আপনার কোনো ডিজাইন গুলো পেন টুল দিয়ে করতেছেন, সেখানে অনেকগুলো অ্যাঙ্কর আছে, সেটাকে যখন স্মুথনেসের জন্য দরকার হয়, তখন আপনি সিম্পলিসিটি টুলটাকে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, যখন দরকার হয় যে অনেকগুলো টুল আছে বা যে অনেকগুলো অ্যাঙ্কর অ্যাড আছে, সেগুলোকে স্মুথ ভাবে রিপ্রেজেন্ট করার জন্য আপনি কিন্তু আপনার এই সিম্পলিসিটি এটাকে ব্যবহার করতে পারেন, অপশনটাকে ব্যবহার করতে পারেন। অথবা যখন পেন্সিল দিয়ে যখন ডিজাইন করবেন, এখন তো আপনার এখানে সিম্পলিসিটি করা নাই, তখন যদি আপনি স্মুথ ভাবে এটাকে আর্ট করতে চান,
তখন কিন্তু আপনি স্মুথ পেন্সিলটাকে দিয়ে স্মুথ ভাবে এটা কাট করতে পারেন। দেখেন, তাতে অ্যাঙ্করের পরিমাণ বাড়বে, বাট আপনার ডিজাইনটা কিন্তু স্মুথ হবে। এটাকে যদি আমি একটা স্ট্রোক দিই তাহলে ভালো বুঝতে পারবেন। এই যে এইখানে যেমন একটু রাশ দেখা যাচ্ছে, এখানে এটাকে আমি স্মুথ করে দিব। দেখেন, এটা সুন্দরভাবে স্মুথ হয়ে গেছে। এই যে এটাকে স্মুথ করে দিলাম। এটা হচ্ছে স্মুথ ব্রাশের কাজ। এরপরে আছে হচ্ছে পাত ইরেজার টুল। পাত ইরেজার টুল তো জানেনই, ওই যে ইরেজার টুলের যে কাজটা ছিল এরকম, যে কোনো একটা পার্টকে কাটতে গেলে এই পাত ইরেজার টুল দিয়ে যে কোনো একটা পাতকে আমাদের কেটে ফেলা যায়। হ্যাঁ, আর জয়েন্ট টুলটা মেইন হচ্ছে, জয়েন্ট টুলটা দুই ভাবে আমরা ইউজ করতে পারি। যেমন মনে করেন এইখানে দুইটা দিলাম, মানে একটা টুল দিলাম আর কি, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট থাকলো। এটা থাকার পরে দুইটাকে ক্লিক করার পরে এইখান থেকে আমরা জয়েন্ট টুলে ক্লিক করলে এই যে জয়েন হয়ে গেল। হ্যাঁ, যে যদি কোনো পার্ট ফাঁকা থাকে, দেখা যাচ্ছে যখন আপনার পেন টুল দিয়ে কাজ করেন, কাজ করতে গেলে অনেক সময় দুইটা পার্ট দেখা যাচ্ছে ফাঁকা থেকে গেল অনেকগুলো ডিজাইনের ভিতরে, তখন এরকম দুইটা পার্টকে ধরে আপনারা জাস্ট জয়েন্ট টুল দিয়ে ড্রাগ করলেই দুইটা পার্ট জয়েন হয়ে যাবে। আর একটা ওয়ে হচ্ছে, আমরা এই দুইটা পার্টকে করার পরে, সিলেক্ট করার পরে পাত থেকে এখানে জয়েনে ক্লিক করলেও কিন্তু জয়েন হয়ে যাবে। তবে এই জয়েন্টের ক্ষেত্রে এখানে কিন্তু একটা পাত এক্সট্রা রয়ে গেছে, অ্যাঙ্কর। সেই অ্যাঙ্করটাকে আপনারা চাইলে এখান থেকে ডিলিট অ্যাঙ্কর দিয়ে জাস্ট ডিলিট করে দিবেন। আর আগের পরবর্তীতে কি হয়েছিল, যখন আমরা জয়েন্ট টুল দিয়ে করছিলাম তখন জাস্ট একটা অ্যাঙ্করেই চলে আসছিল, এখানে এক্সট্রা কোনো অ্যাঙ্কর ছিল না। বা থাকলেও তখন আপনারা কি করবেন, মাইনাস অ্যাঙ্কর দিয়ে এটাকে জাস্ট আপনারা ডিলিট করে দিবেন। ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে আমাদের জয়েন্ট টুলের কাজ। এই জয়েন্ট টুলের কাজটা জানতে পারেন। এবার রিফ্লেক্ট টুল আর রোটেট টুল তো অনেকেই জানেন, তারপরেও যারা জানে না তাদের জন্য হচ্ছে, যখন আমরা কোনো শেপ নিব, শেপকে যদি রিফ্লেক্ট করতে চাই, হ্যাঁ, আমরা একটু এটাকে করে দিই। মনে করেন যে এখানে দুইটা পার্ট আছে, আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে পার্টটাকে আলাদা করে দিই, এটাকে কন্ট্রোল প্লাস এক্স দিয়ে কাট করছি, এবং হচ্ছে এখান থেকে পেস্ট অ্যান্ড প্লেস দিলাম। দেওয়ার পরে এটাকে কালার করছি, এইটা দুইটাকে গ্রুপ করছি। এখন এটাকে রেডটাকে আমি যদি লেফট সাইডে আনতে চাই, তাহলে রিফ্লেক্ট টুলের মাধ্যমে আমরা আনতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফারের মাধ্যমে রিফ্লেক্ট দিলেই এখানে রিফ্লেক্ট হয়ে যাবে। আমি যদি এখানে কপি দিই তাহলে ডুপ্লিকেট মানে শেপ চলে আসবে। যে কপি দিলাম, কপি দিলে দেখবেন যে ডুপ্লিকেট দুইটা শেপ চলে আসছে। আর যদি আমি জাস্ট ওকে প্রেস করি তাহলে এইটাই জাস্ট রিফ্লেক্ট হবে, আর একটা শেপও এখানে আসবে না। যেমন এখানে রাইট বাটন ক্লিক করে রিফ্লেক্ট, রিফ্লেক্ট দিলাম, ওকে ওই ওকে দেওয়ার পরে একটা শেপই শুধুমাত্র রিফ্লেক্ট হয়েছে। আর যখন আমি কপি দিব তখন দুইটা ফাইল হয়ে যাবে। এটা রিফ্লেক্টটা অনেক সময় দরকার হয়, মানে রিফ্লেক্টের কপিটা অনেক সময় দরকার হয়, সেই সময় কিন্তু আপনাদের আহ, লাগবে এটা। যেমন মনে করেন এখানে একটা পার্ট আছে, এটাকে রিফ্লেক্ট করব আমি, রাইট বাটন ক্লিক করে এটাকে আমি হচ্ছে রিফ্লেক্ট করবো, যে রিফ্লেক্ট করার পরে এখানে যদি এই বরাবর রাখতে চাই কপি দিই তাহলে দুইটা হয়ে গেল, এই যে দুইটা পাশাপাশি আসছে। আর যদি দুইটা না হয়, আমি সেম সাইজে করতে চাই, রিফ্লেক্ট টুলে ক্লিক করে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে অল্টার প্রেস করব। আচ্ছা, এখানে ক্লিক করে এখানে রেখে অল্টার প্রেস করে এই পাশে যদি না আসে, মনে করেন হরাইজন্টাল দেওয়া আছে উপরে চলে গেছে, তাহলে আপনি ভার্টিক্যালি দিয়ে তারপরে কপিতে প্রেস করবেন, তাহলে আরেকটা ডুপ্লিকেট শেপ এখানে সামনে বরাবর চলে আসবে। কারণ এখানে কিন্তু সিঙ্গেল ছিল, এখন আপনার কপি লাগছে, কিন্তু এই টোটালটাকে যখন আপনি রিফ্লেক্ট করবেন তখন কিন্তু লাগবে না। এইরকম একটা শেপকে, মনে করেন যে এখানে একটা ব্ল্যাক কালারের শেপ আছে, এটাকে আপনি রিফ্লেক্ট করতেছেন নাকি করতেছেন না, এটা তো এখন আপনি বুঝতে পারবেন না, পারবেন? ওকে করেন, কপি দেন, বুঝতে পারবেন না। কিন্তু এটা যদি গ্রাডিয়েন্ট কালার থাকে তখন কিন্তু রিফ্লেক্টটা আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার রিফ্লেক্ট হচ্ছে কিনা। তো এই সমস্ত কালারের ক্ষেত্রে বা এই সমস্ত কাজের ক্ষেত্রে তখন কিন্তু এই রিফ্লেক্ট টুলটা অনেক কাজে দিবে। হ্যাঁ, আর রোটেট টুলের অনেক কাজ আছে। রোটেট টুলের মাধ্যমে আমরা অনেক ডিজাইনকে রোটেট করতে পারি। যেমন মনে করেন এই যে যে ডিজাইনটা ছিল, এটাকে আমি এই বরাবর রোটেট করব। আমি এখানে রোটেট টুলে ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম। এরপরে দেখেন আমি অল্টার প্রেস করে যখন এইভাবে একটা প্রেস করব না, তখন এখান থেকে আরেকটা শেপ বের হবে। তারপরে কন্ট্রোল প্লাস ডি দিলে দেখেন রাউন্ড হয়ে রোটেট হয়ে এই শেপগুলো কিন্তু পরপর চলে আসবে। হ্যাঁ, এরপরে যদি আমি এই বরাবর এই রোটেট টুলে ক্লিক করা থাকা অবস্থা আমি এই বরাবর যদি ক্লিক করি, করে তারপর অল্টার প্রেস করে যদি আমি এইভাবে ঘুরাই, তাহলে ওই কর্নার বরাবর সবকিছু রাউন্ড হবে, রোটেট হবে। দেখেন একটা নতুন একটা ডিজাইন কিন্তু এখানে, মানে নতুন একটা কালার কিন্তু এখানে কম্বিনেশন তৈরি হয়ে গেল। হ্যাঁ, এইভাবে গ্রাডিয়ান কালার দিয়েও কিন্তু আমরা অনেক ধরনের শেপ তৈরি করতে পারি মডার্ন ডিজাইন এর ক্ষেত্রে। যদি কোনো ক্লায়েন্ট যদি আমাদের চায় যে মডার্ন
লোগো ডিজাইনের ক্ষেত্রে গ্রাডিয়ান কালার ইউজ করে সুন্দর কালার ইউজ করতে। আগে যেহেতু 2024 সালের প্রথম দিকে মডার্ন মানে গ্রাডিয়ানের মডার্ন ডিজাইন গুলো খুব পপুলার ছিল। এখন আবার 25 সালের দিকে আমরা এসে দেখতেছি যে আর 2D যে ডিজাইন গুলো আর কি, যে ফ্ল্যাট যে ডিজাইন গুলো, এগুলো খুব পপুলার হয়েছে। মানে গ্রাডিয়ান কালারটা আস্তে আস্তে স্কিপ হয়ে যাচ্ছে। এখনো অনেক আছে ক্লায়েন্ট যারা এই গ্রাডিয়েন্টটা পছন্দ করে, কিন্তু এখন ম্যাক্সিমাম দেখতেছি ক্লায়েন্ট গুলো তারা গ্রাডিয়েন্ট কালারটা চাচ্ছে না, তারা দুইটা বা তিনটা কালারের মাধ্যমে তাদের ডিজাইন গুলো অ্যাকসেপ্ট করতেছে এবং তারা ওইটা চাচ্ছে। হ্যাঁ, এবং এটা আপনারা যদি বিহান্সে যারা অ্যাক্টিভ থাকেন ডিজাইন ইন্সপিরেশন নেওয়ার জন্য, তারা দেখবেন যে এই কাজগুলো খুব ভালোভাবেই হচ্ছে। বিভিন্ন আঙ্গিকে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, কারণ এই ধরনের শেপগুলো অনেক সময় দরকার হয় বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এটাকে বড় ছোট করে আপনি এটাকে ইউজ করতে পারবেন। এটা আপনারা দেখবেন প্রত্যেকটার একটা কাজ থাকে তো, এগুলো আপনারা দেখবেন। যদি এরকম বাড়ানোর দরকার হয় কোনো সাইডে, বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। তারপর বোর্ড টুলটা, এটাও একই রকম কাজ। ব্লট টুল, সাইডে যদি কোনো স্ক্রিপ্ট তৈরি করতে হয়, এরকম যদি তৈরি করতে হয়, সেই ক্ষেত্রে কর্নার যদি এরকম ভাবে তৈরি করতে হয় সূর্যের মতো, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা এই এই টুলটাকে ইউজ করতে পারি। এরকম অনেক টুল আছে যেগুলোর কাজ আসলে আমরা জানি না, তারপরে ব্যবহারের মাধ্যমে এই কাজগুলো তৈরি হয়। হ্যাঁ, আপনারা এগুলো যত ব্যবহার করবেন তত কিন্তু বুঝতে পারবেন যে টুলগুলো আসলে কিভাবে ব্যবহার করে বা এই টুলগুলোর কাজ কি। যখন এরকম প্র্যাকটিস করবেন তখনই মাত্র বুঝতে পারবেন এক এক টুলের কাজ। হ্যাঁ, এবার আসি আমরা হচ্ছে হোয়াইট টুলের কাজটা দেখি। হোয়াইট টুলের কাজটা দেখবেন প্রোফাইল কিছু শেপ আছে প্রোফাইলের। হুম, এই প্রোফাইলের শেপ গুলো দিয়ে কিন্তু আপনি বিভিন্ন ডিজাইন গুলো করতে পারবেন। যেমন মনে করেন এখানে আগে একটা স্ট্রোক নিই। এই যে স্ট্রোক নেওয়ার পরে এখানে দেখেন একটা প্রোফাইল আছে। এই প্রোফাইল ডিজাইনের ক্ষেত্রে আমাদের এই হোয়াইট টুলটা বেশ কাজে দেয়। হ্যাঁ, যেমন এখানে মনে করেন যে মাঝ বরাবর বাড়াবেন, এখানে স্ট্রোকটা আছে, মাঝ বরাবর এটাকে হোয়াইট করবেন। তাহলে জাস্ট কি করবেন, এখানে ক্লিক করে এরকম মানে একটা ড্রাগ করবেন, তাহলে দেখবেন দুই সাইডে বেড়ে যাবে। আর যদি আপনি এক সাইডে বাড়াইতে চান তাহলে জাস্ট অল্টার প্রেস করে এক সাইডে বাড়াইতে পারবেন এইভাবে। এইভাবে যদি কর্নার বরাবর করতে চান এইভাবে, যদি এই কর্নার বরাবর করতে চান এইভাবে, জাস্ট এই যে প্রোফাইলের এখানে এই শেপগুলো এখানে আপনি ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে কিছু ডিফল্ট শেপ দেওয়া আছে প্রোফাইলের, এখানে এখানে ডিফল্ট শেপ। আপনি যখন একটা স্টক নেবেন তখন এখানে ডিফল্ট ভাবে এটাকে ইউজ করতে পারবেন। এটা জাস্ট স্টকটাকে বাড়ালে এটা আসবে। এখন আপনি চাচ্ছেন যে এই যে পার্টটা বা এই যে শেপটা, এই শেপটার এই যে সিঙ্গেল পার্টটা, এই এখানে যেমন দেখা আছে সিঙ্গেল একটা পার্ট আছে, এগুলো আমার করা। যদি আপনারা চান যে আপনাদের এই সিঙ্গেল পার্টটা নাই, তাহলে সিঙ্গেল পার্টটা শুধু আপনার দরকার, সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট এই যে হোয়াইট টুলে যে এই পার্টটাকে রিডিউস করে দিবেন। এই যে রিডিউস করে দিলাম, দেওয়ার পরে এইখানে যাবেন, যাওয়ার পরে এই যে দেখেন অ্যাড টু প্রোফাইলে আছে ক্লিক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নাম দিতে চাইলে দিতে পারবেন, ওকে প্রেস করলে এখানে আপনার অ্যাড হয়ে যাবে। দেখেন এই যে অ্যাড হয়ে গেছে। তখন আপনি এটাকে বিভিন্ন স্ট্রোকে, যেমন ব্রাশ গুলো ইউজ করছেন না এখানে, যেমন দেখেন এখানে একটা স্ট্রোক থাকলো, এই স্ট্রোকটাকে এই ব্রাশ গুলো আপনারা যেভাবে ইউজ করছেন এইভাবে, এইভাবে করে আপনি প্রোফাইলের যে শেপ গুলো আছে এইগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এটা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন কাজে বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা যায় বা ব্যবহার করব আমরা। সেই সময় দেখতে পারবেন যে আসলে এগুলো কত ধরনের ব্যবহার করা যায়। কারণ যেমন একটু আগে দেখাইলাম যে হচ্ছে রোটেট টুল, এই রোটেট টুলে জাস্ট এখানে ক্লিক করে যখন আমি 360 দিয়ে এখানে ভাগ দিব হচ্ছে মনে করেন 20, তখন কপি দিয়ে জাস্ট ওকে প্রেস করলে দেখেন এটা রাউন্ড হতে থাকবে। এরকম এরকম তো অনেক ডিজাইন আছে বা অনেক শেপ আছে যেটা আমাদের করতে হবে লোগোতে। তো এই পার্টগুলো আপনারা এখানেই পাবো। হুম, তাহলে হোয়াইট টুলের কাজটা বুঝতে পারলেন যে এখানে প্রোফাইলে যে ডিফল্ট যে শেপগুলো আছে এইগুলো তো ইউজ করতেই পারবেন। আবার আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করে আপনি সেভ করে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এরপরে এখানে ফ্রি ট্রান্সফর্ম টুল তো জানেন, যেটা আমরা ফ্রি ভাবে ইউজ করতে পারি। আর পাপেট ওয়ার্ক টুলটা হচ্ছে খুব মজার একটা টুল, যেটা আপনারা হচ্ছে আপনাদের মন মতো ইউজ করতে পারবেন। এটা সাধারণত যখন, আচ্ছা এটা এটা দিয়ে দেখাই না, আমরা একটা ম্যানকে দিয়ে দেখাই। ভেক্টর হিউম্যান ব্ল্যাক,
এটাকে দিয়ে দেখাই। এটাকে আমরা ইমেজ ট্রেস করব, স্পান করব, এরপরে ম্যাজিক ওয়ান টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করলাম, এরপর এটা রাখলাম। এবার হচ্ছে আমরা হচ্ছে পাপেট টুলে চলে যাই। পাপেট ওয়ার্ক টুল, এখানে দেখেন যে সিলেকশন গুলো দেওয়া আছে, আমি চাইলে সিলেকশন টুলটাকে, এই সিলেক্ট গুলোকে এখানে রাখতেও পারি, আবার ডিলিট করতে পারি। আবার যদি অ্যাড করতে চাই তাহলে যে অ্যাড করলাম। এবং এই হাতটাকে যদি আমি উঁচু করতে চাই, দেখেন হাতটা এখানে যখন উঁচু করব তখন দেখা যাচ্ছে এইভাবে করতে গেলে দেখা যাচ্ছে এখানে একটা ভাঁজ চলে যাচ্ছে, আমি চাচ্ছি না যে ভাঁজটা থাকতে। এই জন্য এখানে একটা লক করে দিয়ে আমি কিন্তু এটাকে হালকা একটু রাউন্ড করতে পারি। এখানে একটা লক করে দিয়ে হালকা একটু রাউন্ড করতে পারি। এইখানে একটা লক করে দিয়ে এই পাটাকে একটু হালকা রাউন্ড করতে পারি, এটাকেও রাউন্ড করতে পারি। এই মাথাটাকে আমার ইচ্ছা মতো, এইটা যদি জয়েন্টও থাকতো তাহলেও কিন্তু মাথাটাকে আমরা, হেডটাকে আমরা আহ এদিক ওদিক আমরা সরাইতে পারতাম বা নিতে পারতাম। হ্যাঁ, এই যে এটাকে আমরা উপরে উঠাই দিচ্ছি, এটাকে আমরা আরো নিচে নিয়ে আসতে পারতেছি। এরকম করে আমরা পাপেট টুল দিয়ে আমরা জাস্ট একটা শেপকে বিভিন্ন মুভমেন্টে বা মুভ মুভ করে বিভিন্ন জায়গায় নিতে পারি বা বিভিন্ন আকৃতি দিতে পারি। সেটা যে কোনো একটা ভেক্টর শেপকেই আমরা করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে পাপেট টুলের কাজ। এরপরে আসি হচ্ছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল কেন এত গুরুত্বপূর্ণ, কেন এত মজার? কারণ কি, উপরে যে টুলগুলোর কাজ করে আসলাম না, সব টুলের কাজ দেখা যাচ্ছে এই আহ, আমরা ওয়ার্ড টুল দিয়ে, শেপ বিল্ডার টুল দিয়ে করে ফেলতে পারতেছি। যেমন মনে করেন এখানে একটা থাকলো, এখানে আরো উপরে আরেকটা শেপ নিলাম, নিয়ে কালার করলাম। এবার এই দুইটাকে সিলেক্ট করে আমি এই শেপ বিল্ডার টুল দিয়ে চাচ্ছি শুধুমাত্র বাইরের সাইডটাকে ডিলিট করতে। যদি বা ডিলিট করতে চাচ্ছি না, আমি অন্য একটা কালার ইউজ করতে চাচ্ছি, মনে করেন এখানে গ্রিন কালার দেওয়া আছে। এই যে শেপ বিল্ডার টুলে সিলেক্ট করে তারপরে গ্রিন কালারটা সিলেক্ট করে এরপরে আমি এখানে ক্লিক, এখানে যেখানে ক্লিক করব সিলেক্ট থাকা অবস্থায় সেখানে সেখানে গ্রিন কালার চলে আসবে, দেখেন। এবার আমি চাচ্ছি গ্রিন কালার না, আমি একটা পিঙ্ক কালার ইউজ করতে যাচ্ছি মাঝ বরাবর। এখানে আমি পিঙ্ক কালারটাকে সুন্দরভাবে ইউজ করতে যাচ্ছি। আমি যদি চাই যে না, ভিতরে যে অংশটা আছে এটাকে ডিলিট করে দিব, তাহলে জাস্ট অল্টার প্রেস করে এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আমি যদি চাই বা সাইডের যে অপশনটা এটাকে ডিলিট করতে চাই, জাস্ট অল্টার প্রেস করে এখানে আমি ডিলিট করতে পারি। হ্যাঁ, এবার আমি যদি চাই তিনটাকে, এই যে যেমন আমরা পাথ ফাইন্ডার টুলে দেখে আসছি যে ইউনাইট করতে এরকম, তো আমি যদি তিনটাকে অ্যাড করতে চাই তাহলে জাস্ট কোনো কিছু প্রেস না করে এরকম ড্রাগ করব, তিনটে শেপ একেবারে ইউনাইট হয়ে যাবে। দেখছেন যে কতগুলো কাজ যেগুলো আমরা টুলের মাধ্যমে দেখে আসলাম, সেইগুলো জাস্ট একটা টুলের মাধ্যমে আমরা এটাকে সলভ করে ফেলতে পারছি। এখন এটা কি শুধুমাত্র ফিল যে শেপগুলো আছে যেগুলো কালার দেওয়া আছে সেইগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, নাকি আমি স্ট্রোকের ক্ষেত্রেও কাজ করতে পারবো? হ্যাঁ, আপনি স্ট্রোকের ক্ষেত্রেও কাজ করতে পারবেন। কিভাবে দেখেন, এই যে গ্রিডটা আছে, এখানে কয়েকটা অংশ, মনে করেন যে আমি এই পার্টটাকে এইখান থেকে এই পর্যন্ত আমি জাস্ট একটা কালারে বা একটা ঘরে আমি এটাকে রূপান্তরিত করবো। তাহলে কি করব, জাস্ট কোনো কিছু প্রেস না করে আমি যে কয়টা ঘর নিব সেই কয়টা ঘরে সিলেকশন রাখবো, দেখবেন যে একটা পার্ট হয়ে গেছে। এবার আমি যদি চাই এই ঘরটাই টোটাল থাকবে না, তাহলে অল্টার প্রেস করে ক্লিক করবো, এই ঘরটাও থাকবে না, জাস্ট ভিতরের পার্টটা থাকবে। আমি যেটা ডিলিট করতে চাই আমি সেই পার্টটাকে ডিলিট করতে পারবো। এইভাবে ডিলিট করে করে আমরা বিভিন্ন শেপকে বিভিন্ন আকৃতি দিতে পারি, দেখেন। ওকে, আবার আমি যদি চাই প্রত্যেকটা পার্টের কিছু কিছু অংশ আমি এই জায়গায় ডিলিট করে দিব, এই দেখেন, তাও কিন্তু অল্টার প্রেস করার মাধ্যমে আপনি এটাকে ডিলিট করতে পারছেন। আর এইটা ক্লিক করলে এটা একসাথে ডিলিট হয়ে যাবে। ওকে, এইভাবে করে আপনি কিন্তু শেপ বিল্ডার টুল দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন আপনি কিন্তু এখানে করতে পারবেন। ঠিক আছে, এইবার আসি, মনে করেন এখানে দুইটা টেক্সট আছে, একটা হচ্ছে ই আর একটা মনে করেন জি। এই দুইটা টেক্সট আছে, এই দুইটা টেক্সটে বড় করলাম এবং এখান থেকে আমি একটা অ্যান্টন, এই যে ফন্টটাকে আনলাম, আনার পরে এটাকে ক্রিয়েট আউটলাইন করলাম এবং হচ্ছে হচ্ছে এটাকে আনগ্রুপ করলাম। এবার এটাকে যদি আমরা জিওমেট্রিক শেপে কোনো শেপ দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রিজারভেটিভ যে গ্রিড টুল আছে, পার্সপেক্টিভ আর কি, সেই গ্রিড টুলের মাধ্যমে এটাকে কিন্তু আমরা নিতে পারি। তো গ্রিড টুলের মাধ্যমে আগে সিলেক্ট করলাম, সিলেকশন টুল দিয়ে আমরা বাইরে নিয়ে আসলাম এই দুইটাকে, এই দুইটাকে দুইটা কালার দিই। আমরা ওপরে, মানে ডাইনে বায়ে নিচে এবং ওপরে তিনটা জায়গায় ইউজ করতে পারবো, মানে চারটে জায়গায়, আমরা চারটে জায়গায় ইউজ করাই দেখাই। তাহলে আমরা এখানে আরেকটা কালার দিই হচ্ছে গ্রিন, এবং জিতে আমরা দিব হচ্ছে ইয়েলো বা অরেঞ্জ কালারটা দিই। এটা না দিয়ে এটাই দিই, ভাইব্রেন্ট কালার।
আচ্ছা, এবার আমি এইটা যে সিলেকশন হয়েছিল, আমি এখানে আবার যাই। এখানে সিলেকশন হওয়ার উপরে এবার লেফট সাইড যে গ্রিডটা আছে, আমি এখানে এই লেফট সাইডের এই জিটাকে লেফট সাইডে দিব। তাহলে কি করব, এইখান থেকে জাস্ট আমরা চলে যাব হচ্ছে নিচে যে অপশনটা, এটাতে সিলেক্ট করব, এবং এই জিতে সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট আমরা এখানে জিতে নিয়ে আসলাম, দেখেন এই সাইডে চলে গেল। এরপরে আমি যাব হচ্ছে রাইট সাইডে। রাইট সাইডে আমি দিব হচ্ছে এই গ্রিন ইটাকে। এবার এই গ্রিন ইটাকে আমি রাইট সাইডে একটু ফাঁকা রাখি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই জন্য। এবার আমি চলে যাব নিচের সাইডে। নিচের সাইডে দিব হচ্ছে ইটাকে। এই যে ইটাকে আমি নিচের সাইডে দিলাম, একটু কিছু অংশ বের করে দিই যাতে করে বুঝতে সুবিধা হয়। এবার আবার এই জিটাকে আমি এই যে উপরে আছে, এই যে নিচে আছে, কিন্তু যেটাকে আমি উপরে ইউজ করব, তাহলে এখান থেকে জাস্ট কি করব, এটাকে দিয়ে কিন্তু আমি জাস্ট উপরে ইউজ করতে পারবো। হ্যাঁ, এভাবে করে যে জিওমেট্রিক যে শেপের যে লোগোগুলো আছে, সেইগুলো ডিজাইন কিন্তু আমরা এর মাধ্যমে করতে পারি। এটা জাস্ট আমি অক্ষর দিয়ে দেখাইলাম, কিন্তু আসলে অক্ষর না, এখানে কিন্তু আরো অনেক শেপ আছে, যে শেপগুলো দিয়ে আপনি এরকম জিওমেট্রিক শেপগুলো সুন্দরভাবে তৈরি করতে পারেন এই 3D স্টাইলের যে টুলটা দিয়ে। হ্যাঁ, এটা দিয়ে আপনি এটাকে যদি কেটে দিতে হয়, তাহলে এখানে অপশনটা সিলেক্ট করে জাস্ট যখন এখানে হাইট গ্রিড লেখা আসবে, এই গ্রিডটাকে ক্লিক করলে হাইট গ্রিডে চলে যাবে। এরপরে আসি আমরা হচ্ছে টেক্সটে। এবার টেক্সট দিয়ে আমরা কি কি করতে পারি সেটা একটু দেখি। টেক্সটে সাধারণত তো আমরা লিখতে পারি লোগো। এখান থেকে বিভিন্ন টেক্সট আমরা ইউজ করে এটাকে কাস্টমাইজ করে, ক্রিয়েট আউটলাইন করে, এখানে বিভিন্ন ধরনের ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা বিভিন্ন কাস্টমাইজ করতে পারি। এটা যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর জানেন তারা সবাই জানেন যে ফন্টকে কিভাবে কাস্টমাইজ করতে হয়, কারণ ম্যাক্সিমাম লোগো ডিজাইনের ক্ষেত্রে ফন্ট কাস্টমাইজ করার প্রয়োজন হয় এখন খুব। কারণ এখন আগে হচ্ছে ক্লায়েন্ট গুলো দেখতো যে শেপ, যে ডিজাইনটা মানে আইকন যেটা আপনি তৈরি করতেছেন, সেইটা পারফেক্ট হলেই মোটামুটি হয়ে যেত। কিন্তু বর্তমান সিচুয়েশনে এখন দেখবেন যে শেপের পাশাপাশি, মানে আপনার আইকন বা সিম্বলের পাশাপাশি আপনার টেক্সটের কিছু ভ্যারিয়েন্ট বা টেক্সটের কিছু ভেরিয়েশন চাই তারা, যে একেবারে ইউনিক হবে লোগো ডিজাইনটা, তার সাথে যেন আপনার টেক্সটটাও খুব সুন্দরভাবে ইউনিক হয় এরকম। হ্যাঁ, তো টেক্সটটাকে তো এইভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন, বাট টেক্সটের ভিতরেও কিন্তু অনেকগুলো পার্ট আছে, দেখেন এখানে এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পাথ টুল, ভার্টিক্যাল এরিয়া টুল, তারপর ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, টাস্ক টাইপ টুল। এখন আমরা একটু টাস্ক টাইপ টুলটা একটু দেখে আসি। আগে প্রথমে কেন আমরা দেখবো সেটা আমি জানাচ্ছি। দেখেন, এটা হচ্ছে বিভিন্ন স্ক্রিপ্ট ফন্টের ক্ষেত্রে খুব প্রযোজ্য হয়। এই যে লরেম এপসাম যেটা আছে, এটা থেকে আমি একটা ফন্ট নিব যেটা দিয়ে আমার কাজে দিবে। আচ্ছা, দেখি যে কোনো একটা ফন্ট নিয়ে আগে স্ক্রিপ্ট জাতীয় ফন্ট গুলো দেখি। আচ্ছা, এইটা দেখে আগে দেখি যে এখানে এটাতে যদি ফন্টের কোনো ভেরিয়েশন থাকে, মনে করেন যে এখানে যতগুলো ফন্ট আছে, প্রত্যেকটা ফন্টের কিছু কিছু পার্ট থাকে। দেখবেন যখন আমরা ফন্ট ফ্যামিলি ডাউনলোড করি না, তখন ওই ফন্টের এল যেটা থাকে, মনে করেন এল এর অনেকগুলো ডিজাইন আকৃতি থাকে। ওই আকৃতিগুলো আমরা কিন্তু জানি যে কিভাবে চেঞ্জ করতে হয়। জাস্ট এইখানে আমরা যখন যাবো, এই যে টাস্ক টাইপ টুলে যাব, তখন যাওয়ার পর এখানে ক্লিক করলে, এই যে ক্লিক করলে যেমন পার্ট বাই পার্ট চেঞ্জ হচ্ছে, এখানে কিন্তু এটা ক্লিক করে একটা পার্ট দিয়ে আপনি এইটাকে আপনি অন্য ফন্ট নিয়ে আসতে পারতেছেন। দেখেন এই যে আমি একটা ফন্টের ভিতরে কিন্তু জাস্ট একটা অক্ষরকে আমি অন্য একটা মানে ফন্ট ফ্যামিলিতে নিয়ে আমি একটা ফন্টকে কিন্তু আলাদা করে ফেলতেছি। অথবা এখানে মনে করেন, দেখি এটা এটা আছে কিনা জানি না। হ্যাঁ, এটা আছে, দেখেন এল এ একটা পার্ট আছে, এই যে এল একটা পার্ট দিলে এটা চলে আসলো। আবার ওতে তিনটা পার্ট আছে, দেখেন তিনটা পার্টে এটা ইউজ করব না এটা ইউজ করব, সেটা আপনার ডিজাইনের উপর ভিত্তি করে আপনাকে ইউজ করতে হবে। আরে দুইটা আছে, দেখেন এটা একটা এটা একটা। ইতে আর একটা আছে, বড় হাতের ছোট হাতের। এখানে কিন্তু আপনি ইজিলি এই টুলের মাধ্যমে ব্যবহার করে এটাকে আপনি ব্যবহার করতে পারতেছেন আর কি, খুব সহজে। দেখছেন? তো এইরকম অনেক ফন্ট আছে। লোবেস্টার ফন্টও এরকম অনেক আছে, দেখি লোবেস্টারে আছে কিনা। লোবেস্টারে, সরি, এখানে এখানে সিলেক্ট করার পরে এখানে দেখি এল এর সাথে কিছু আছে কিনা, ওতে আছে কিনা, নাই, লোবেস্টারে নাই। এরকম এই যে যে আছে, এম আছে। দেখেন এরকম অনেক ফন্ট আছে, যে ফন্টের বিভিন্ন আকৃতি দেওয়া আছে, যে আকৃতিগুলো আমাদের বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে খুব দরকার হয়। মনে করেন যে এই যে পার্টটা, এই পার্টটা তো আপনি আপনাকে পেন টুল দিয়ে করতে হতো, যেটা আপনি সহজেই এই ডিজাইনের ভিতরেই পেয়ে গেলেন। হ্যাঁ, বা এই ফন্টের ভিতরেই আপনি পেয়ে গেলেন। আপনি চাইলে এই ফন্টটাকে, লোবেস্টার যে ফন্ট আছে এটা ইউজ করতে পারেন, অথবা আপনি অন্য ফন্টের মাধ্যমে অন্য ফন্টটাকে ব্যবহার করেও এখানে আপনি
মানে টেক্সটের সাথে অ্যাড করতে পারেন খুব সহজেই। ওকে, এবার মেইন যে টেক্সটটা, টাইপ টুল, এই টাইপ টুলে সিলেক্ট করে তো আপনি অনেক কিছু লিখতে পারবেন, এটা সবাই জানে। ফন্টটাকে জাস্ট একটু চেঞ্জ করে দিই, ফন্ট এটা হচ্ছে, এই যে এই ফন্টে দিলাম। এই টাইপ টুলটা তো সবাই জানে যে টাইপ টুলে সিলেক্ট করে তারপরে যে কোনো লেখা লিখতে হয়। এরপরে আছে হচ্ছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলটা কি? মনে করেন এই যে একটা শেপ আছে আপনার, এই শেপের ভিতরে আপনি আপনার টেক্সট গুলো ইউজ করবেন। তাহলে কি করবেন, এরিয়া টাইপ টুলে নিয়ে জাস্ট ক্লিক করলে, যদি ক্লিক করেন তাহলে কি হবে, এই এরিয়া গুলো, যে কর্নার যেটা স্ট্রোকটা আছে, এই স্ট্রোক অনুযায়ী আপনার ডিজাইন গুলো, মানে ওইটা হবে এরিয়া। ওই এরিয়ার বাইরে আপনার ফন্ট গুলো যাবে না। এখন এটাকে আপনি আরো ছোট করেন। এখন এখানে ডিফল্ট যে ফন্ট গুলো ছিল, ডিফল্টকে যে ইগুলো ছিল আর কি, সরি, ডিফল্ট যে লরেম এপসামের যে ফন্ট, এই কলিক গুলো ছিল, সেগুলো এখানে সব আসেনি। এখন সব আনতে গেলে মনে করেন এই যে শেপ নিলাম, এবার শেপ টুলের এখানে ক্লিক করলে দেখেন ওই যে সবগুলো চলে আসলো। হ্যাবিতে দেওয়া আছে, রেগুলারই দিয়ে দিই। এইটা যে আকৃতিরই হোক না কেন, যে আকৃতি হোক না কেন, সেই আকৃতিতে আপনার ফন্ট গুলো ওই এরিয়ার ভিতরেই থাকবে, বাইরে যাবে না, দেখেন। ঠিক আছে, এরকম অনেক ডিজাইন গুলো আমরা বিভিন্ন ইনফো ডিজাইনের ক্ষেত্রে, ইনফো ডিজাইনের বিভিন্ন পার্টে এরকম ডিজাইন আমরা দেখতে পাই যে তারা এইভাবে করে। আমরা যদি এখন একটা পার্ট অনুযায়ী, এখানে যেমন মনে করেন যে টাইপ টুল নিয়ে আমরা এই ডিজাইন গুলো আনলাম, এখন যদি আমরা এই লেখাটাকে এই এই শেপে রূপান্তরিত করতে চাই তাহলে কি পারবো? পারবো না। পারতে গেলেও দেখা যাচ্ছে কখনো আমাকে ব্যাক স্পেস চাপতে হবে, এরকম করে ফাঁকা করতে হবে, কোনো কোনো জায়গায় কাটতে হবে, কোনো কোনো জায়গায় এরকম কেটে দিতে হবে, দিয়ে দিয়ে হয়তো এরকম একটা শেপ পেতে দেখা যাচ্ছে আমার 24 ঘন্টা সময় লেগে গেল। যেটা আমরা এক ক্লিকের মাধ্যমেই আমরা এই হচ্ছে টুলের মাধ্যমে, এরিয়া টাইপ টুলের মাধ্যমে এটাকে আমরা এক টুলের মাধ্যমে করতে পারি। আর টাইপ অনে পার্ট টুলটা কি জিনিস? টাইপ অনে পার্ট টুলটা খুব মজার একটা জিনিস। অনেক সময় ঢেউ কোয়ালিটির যে ইগুলো শেপ গুলো থাকে, এই শেপ অনুযায়ী আপনাদের লেখাগুলো আপনারা এরকম করতে চান, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে সিস্টেমটা না জানার জন্য আপনারা পারেন না। তো কি করতে হবে, জাস্ট এইখান থেকে টাইপ অন পার্ট টুলে ক্লিক করে এখানে ক্লিক করবেন, দেখবেন আপনার লেখাটাও ঠিক ওই রকম নদীর ঢেউয়ের মতো একটা ঢেউ হয়ে যাবে। আমরা চাইলে এই এরিয়াটাকে আপনারা একেবারে কর্নার বরাবর আনতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে এখান থেকে জাস্ট এটাকে বড় করতে পারবেন, যতটুকু এরিয়া, এরিয়ার বাইরে যাবে না, দেখেন। আবার যদি কমাইতে চান তাহলে কমাই দিলে যতগুলো ভিতরে চলে গেছিল প্লাসের ভিতরে, ওইগুলো আবার এখানে চলে আসবে। আপনি যদি চান যে এখানে এতটুকু না রেখে আমি আরেকটু ভিতরে দিয়ে দিব, তাহলে এই যে এই আহ, যে হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলটা ধরে টেনে নিয়ে আসবেন, এতটুকু ফাঁকা এখানে থাকবে। আপনি এখানে অন্য কিছু লিখতে চাইলেও অ্যাড করতে পারবেন। টাইপ পার্ট টুলে একটা মজার টুল, যেটা আপনি বিভিন্ন শেপের স্ট্রোকের মাধ্যমে আপনার ডিজাইনটাকে ওই আঙ্গিকে সাজাইতে গেলে আপনি কিন্তু পার্ট টুল থেকে সুন্দরভাবে ইউজ করতে পারবেন। ভার্টিক্যালি লেখার ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন, যে ভার্টিক্যালি লেখা। তারপরে হচ্ছে গিয়ে ভার্টিক্যালি এরিয়া টাইপ টুল, ভার্টিক্যালি যদি এরিয়া টাইপ টুলের কোনো লেখা থাকে, মনে করেন যদি কোনো শেপ থাকে, সেই ক্ষেত্রে ভার্টিক্যালি এরিয়া টাইপ টুল দিয়ে আপনারা এরকম ভার্টিক্যালি লিখতে পারবেন খুব সুন্দরভাবে। এরপরে ভার্টিক্যাল ভার্টিক্যাল টাইপ মানে পার্ট টুল, এটাও ওই সেম একই রকম টাইপ টুলের মতোই। আর টাচ টাইপ টুলটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যখন আপনারা কোনো টাইপো স্টাইলের ফন্ট দিয়ে হচ্ছে যখন কোনো লোগো ডিজাইন করতে চাবেন বা টেক্সটকে চেঞ্জ করতে চাইবেন, সেই ক্ষেত্রে টাচ টাইপ টুলটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আপনারা বিভিন্ন ফন্টের মাধ্যমে পাবেন। সেটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আপনার ডিজাইনের ক্ষেত্রে। যেমন দেখেন, যদি ওটা এইভাবে চান, এই যে এটা হচ্ছে নেক্সা ফন্টের ভিতরে, দেখেন নেক্সা ফন্টের ভিতরেও কিন্তু অনেক পার্ট গুলো এখানে যেমন ওতে ছিল, হ্যাঁ, এগুলো আপনি চেঞ্জ করে দিচ্ছেন, এভাবে করে চেঞ্জ করতে পারবেন। এরপর আর কি আছে, এখানে তেমন কিছু নাই মোটামুটি। যা দেখানো তো দেখালাম। ও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্লিন্ড টুল। এই ব্লিন্ড টুলটার কাজটা আপনারা সবাই জানেন, কারণ ব্লিন্ড যে লোগো ডিজাইন গুলো করেন ব্লিন্ড টুল দিয়ে, যারা করছেন তারা জানেন, আর যারা করছেন না তাদের একটু দেখাই। ব্লিন্ড টুলটা খুব মজার একটা টুল। যেমন দেখেন, এখানে একটা সার্কেল দিলাম, প্রথমে একটু একভাবে দেখাই। এই সার্কেলটা এখানে আমি রাখলাম সামনাসামনি, রাখার পরে এটাকে অনেকগুলো পার্ট এর ভিতরে থাকবে। এটা করতে গেলে আমরা এক ক্লিকে কি করতে পারি,
এটা করতে গেলে আমরা প্রথমে যাব অবজেক্ট, অবজেক্টে যাব, যাওয়ার পরে ব্লিন্ড, যে ব্লিন্ড অপশনটা আছে এখানে ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা কি করব, স্পেসিফাইড স্টেপে যাব। এখান থেকে আমি আটটা আছে, যেহেতু ভিতরের গুলো আমাকে দেখতে হবে একই কালার, তাহলে এখানে আটটাই থাক, ওকে প্রেস করলাম। এরপরে এখান থেকে হচ্ছে গিয়ে অবজেক্ট, তারপর হচ্ছে ব্লিড, মেকে ক্লিক করলে দেখবেন এখানে আটটাই চলে আসছে। আবার এখান থেকে যদি না করে এখান থেকে ক্লিক করে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে সেম ভাবে মানে জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে এটা আটটা পার্ট এখানে ভিতরে চলে আসবে। ওকে, এখন যদি এটা কমাইতে চাই বাড়াইতে চাই, তাও কিন্তু আমরা এই স্পেসিফাইড অপশনের ভিতর দিয়ে কমাইতে পারবো বা বাড়াইতে পারবো। দেখেন পাঁচটা করলাম, আবার ক্লিক করলাম এখানে, আমি তিনটা করতে যাচ্ছি, আমি এখানে তিনটা দিয়ে দিলাম একই কালার। এখানে যদি আমি অনেকগুলো দিই, তাহলে কিন্তু আসলে বুঝতে পারবো না যে এখানে বেসিক কোনো চেঞ্জ আসছে কিনা। আমি যদি এখানে 50টা দিই, ওকে প্রেস করলে এখানে কি চেঞ্জ আসছে আমরা জানবো না, আমরা জানবো কি একটা স্ট্রোক এখানে আসছে, একটা স্ট্রোক এখানে আসছে। যদি আমরা কালার দুইটাকে চেঞ্জ করে দিই, তাহলে কেমন হয় দেখেন, এটা একটা কালার থাকলো আর এইটা আরেকটা কালার থাকলো। এবার এই দুইটাকে আমি ব্লিন্ড করব। তার জন্য আমি কি করব, এখান থেকে ডাবল ক্লিক করব, স্পেসিফাইড স্টেপের এখান থেকে আমি 100 করে দিব, তারপর ওকে প্রেস করব। আবার এখানে একটা ক্লিক করে এখানে ক্লিক করলে সাথে সাথে দেখেন একটা সুন্দর একটা গ্রাডিয়ানের মতো শেপ চলে আসলো। অথচ এই শেপের ভিতরে আপনার 100টা শেপ কিন্তু বা সার্কেল কিন্তু এর ভিতরে অন্তর্ভুক্ত আছে। ওকে, এইটাকে যদি আপনি একটা স্টাইলিস্ট মনে করেন যে শেপের ভিতরে আপনি আর্ট করতে চান, জাস্ট এটাকে স্ট্রোক করবেন। স্ট্রোক করার পরে এই দুইটাকে সিলেক্ট করবেন, করার পরে অবজেক্ট থেকে ব্লিন্ড, ব্লিন্ড থেকে মেকে ক্লিক করবেন, অবজেক্ট, ব্লিন্ড, রিপ্লেস স্পিনে যাবেন। গেলে এইটা অপশনটা এখানে সুন্দরভাবে এই যে, যেমন এই যে শেপটা আছে, এই যে রিপ্লেস স্পিন, ক্লিক করলেই আপনার এই সমানভাবে স্ক্রিনের সাথে চলে আসবে। এখন এইটা যদি আপনি পার্ট চেঞ্জ করতে চান, তাহলে ডিরেক্ট সিলেকশনের কোনো বিকল্প নাই। এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এটাকে বিভিন্ন শেপ পরিবর্তন করতে পারবেন। যদি আপনি এটাকে অ্যাডজাস্ট করতে চান, অ্যাডজাস্ট করতে পারবেন খুব সুন্দরভাবে, এটা অ্যাডজাস্ট করতে পারবেন। তো এখানে যদি আপনি আরো বাড়াইতে চান, যে এখানে যে শেপ গুলো বাড়ানো কমানোর কারণে কমে যাচ্ছে, এখানে দেখেন এই জন্য একটু রাউন্ড শেপ চলে আসতেছে, তাহলে এটা কিন্তু আপনি খুব সহজেই এখান থেকে বাড়াই দেন। আপনি 200 দিয়ে দেন, ওকে প্রেস করেন, এই দেখেন এখানে কিন্তু আর সেই শেপ গুলো নাই। এভাবে করেও কিন্তু আপনি এখানে বাড়াইতে কমাইতে পারেন। আবার যদি আপনি স্পেসিফিকলি আলাদাভাবে এটাকে আপনি একটা গ্রাডিয়ান কালারের ভিতর আনতে চান, দেখেন এখানেও কিন্তু আপনি সুন্দরভাবে যে কোনো একটা গ্রাডিয়ান কালার দিয়ে আপনি এটাকে একটা প্রেজেন্ট করতে পারবেন। ঠিক আছে, এরকম অনেক ব্লিন টুলের কাজ আছে, যেগুলো আপনারা আস্তে আস্তে শিখে যাবেন এটা ব্যবহারের মাধ্যমে। আচ্ছা, এখানে আর সেরকম কিছু দেখি না যে আপনাদের দেখানো দরকার হয়, বেসিক ভাবে এতটুকুই এনাফ। যারা বেসিক ভাবে শিখতে চাচ্ছেন ইলাস্ট্রেটরটা, যে ইলাস্ট্রেটরে একটু এত যা দেখাইলাম এত কিছু জানা নাই, তারা এটা দেখবেন ভালো করে। যাদের জানা আছে তাদের জন্য তো শুভকামনা।